হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা যেটা করেছিলাম রে অপটিক্সের রিয়াল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথ নিয়ে ডিসকাস করছিলাম। যখন আমরা ডিসকাস করতাম যে যদি কোনো একটা অবজেক্ট ডেন্সার মিডিয়ামে প্লেসড থাকে, রেয়ারার মিডিয়ামে কোনো একটা অবজারভার থেকে যদি ওটাকে অবজার্ভ করে, মানে অবজারভার ইন রেয়ারার মিডিয়াম, অবজেক্ট ইন ডেন্সার মিডিয়াম, দেন রিয়েল যেটা ডেপথ সেটার থেকে অ্যাপারেন্ট ডেপথটা কম হবে, মানে অবজারভার কম দেখবে। আর সেটার ক্ষেত্রে আমরা রিলেশনটা আমরা বলেছিলাম যে ডি রিয়াল যদি বলি তাহলে ডি বাই ডি ড্যাশ ইকুয়ালস টু মিউ। জাস্ট এটা একটাই এয়ার মিডিয়ামে যখন অবজারভার বলছিলাম সেটার জন্য, রাইট? অ্যাকচুয়ালি আমি যদি বলি তাহলে যে কোনো কেসে আমরা জেনারেলি এটা বলবো, যদি এটা ডেপথ বলা হয়, যদি কোনো একটা ডেন্সার মিডিয়াম, ধরো মিউ টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিউ ওয়ান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে অবজারভার কোথায় আছে না মিউ ওয়ান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বা মিউ ওয়ান এটাকে বলছো, মিউ টু এটাকে বলছো। তাহলে অ্যাকচুয়ালি যদি ডি ডেপথে কোনো অবজেক্ট থাকে, অ্যাকচুয়ালি যদি ডি ডেপথের থেকে থাকে, তাহলে এখান থেকে যে রেটা যাবে এটা ডি ড্যাশ, তাহলে এটার জন্য কি বলবো ডি ড্যাশ, যেখানে কিনা আইটা আছে, আইটা যেখানে আছে সেটা রেসপেক্টে ডি ড্যাশ, আর অরিজিনাল যে অবজেক্টটা যেটা আছে সেটাকে তুমি ডি ডেপথ বলছো। এই দেখবে অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট বলে এখানে ইমেজটা ফর্ম করছে, যেটাকে তুমি ইমেজ বলছো, বাট এটা কোথা থেকে দেখা হচ্ছে, তো মিউ টু বলছি না, তাহলে সেখানে রিলেশনটা এরকম হবে যে মিউ ওয়ান বাই মিউ টু, মিউ ওয়ান বাই মিউ টু ইকুয়ালস টু হচ্ছে জাস্ট ডি বাই ডি ড্যাশ, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ডিস্টেন্সটা প্রপোর্শনাল, ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে ডিস্টেন্সটা প্রপোর্শনাল। মানে আমি যদি ডেন্সার মিডিয়াম অবজেক্ট থাকে বলি, তাহলে সেটা অ্যাকচুয়ালি যে ডিস্টেন্সে রেয়ারার মিডিয়াম থেকে যদি দেখা হয় তার থেকে কম হবে, কারণ ওটা রেয়ারার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম। তাহলে ডেপথের ক্ষেত্রে আমি বলতে পারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা প্রপোর্শনাল, যেই মিডিয়ামে যত ডেন্স হবে তত বেশি ডেপথে থাকবে, বাট রেয়ারার মিডিয়াম থেকে দেখলে তত কম ডেপথ লাগবে। তো এইটার আমরা নিউমেরিক্যাল তেমন একটা কিছু বলিনি, আমরা যদি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ধরো আমি একটা নিউমেরিক্যাল দিচ্ছি, দেখো জাস্ট কিরকম বলছি, একটা গ্লাস স্ল্যাব, একটা টেবিল বলছি, একটা টেবিলের সারফেসের উপর একটা জাস্ট কয়েন আছে, ওকে, একটা কয়েন আছে, তার উপর একটা গ্লাস স্ল্যাব চাপানো আছে, তারপর একটা গ্লাস স্ল্যাব চাপানো আছে, জাস্ট পাতলা একটা কয়েন আছে প্লেস করা আছে, জাস্ট ভাবো এটা গ্লাস প্লেট প্লেস করা আছে, আচ্ছা। তাহলে এইটা থিকনেস আমি বলছি, টি থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব বলছি, জাস্ট আমি ধরে নিলাম কত হবে 12 সেন্টিমিটার, অতটা অনেকটা বেশি হলো, যাই হোক আমি একটু বেশি ভালো ভ্যালু আনার জন্য এটা বলছি। 12 সেন্টিমিটার থিকনেস একটা গ্লাস স্ল্যাব প্লেস করা আছে, ওভারে কয়েন, এটা টেবিলের উপর, টেবিল সারফেসের উপর একটা কয়েন আছে, সেখানে বলছি একটা গ্লাস প্লেট প্লেস করেছি। আমি ওপর থেকে যখন দেখছি, ওপর থেকে দেখলে কেমন লাগবে তাহলে বলো, ওপর থেকে দেখলে কেমন লাগবে এইটাকে, উপর থেকে দেখি এটাকে অ্যাপারেন্ট ডেপথ কম মনে হবে। আচ্ছা, এটাকে বলে দিই এই সারফেসটা একদম টাচ করে আছে, মানে গ্লাস প্লেটটাকে একদম মানে এটাকে টাচ করে আছে একদম এরকম ভাবে। তাহলে টি থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব যেটা 12 সেন্টিমিটার বলেছি। এখন আমাকে বলো যে এইটা রিয়েল ডেপথ যদি আমি কনসিডার করি, আচ্ছা এটা ধরে না চোখটা আমি বলছি এটা 20 সেন্টিমিটার ওপরে আছে, রাইট? তাহলে আমাকে বলা হচ্ছে যে অ্যাপারেন্ট ডেপথ কত হবে। ফার্স্ট আমি বলি অ্যাপারেন্ট ডেপথ ফ্রম দ্য সারফেস, কি বলছি apparent depth of the coin from the surface, from the upper surface of the glass slab, from the surface of glass slab, surface of glass slab, glass plate slab যাই বলো, ইকুয়ালস টু কত হবে না, এই যে এই ডেপথটা পাল্টাবে, সেটা আমরা কি বলেছিলাম না, রিয়েলি যদি টি হয় তাহলে টি ড্যাশ যদি ডিফারেন্ট লাগে, টি বাই টি ড্যাশ, ডেন্সার মিডিয়ামে যেহেতু অবজেক্ট আছে তাহলে জাস্ট মিউ বলবো, মিউ আমি গ্লাস বলছি কত বলবো 1.5 বলবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে গ্লাস প্লেট বললে আমি বলবো টি ড্যাশ ইকুয়ালস টু, এখান থেকে দেখো টি ড্যাশ ইকুয়ালস টু টি বাই মিউ, টি বাই মিউ মানে টি কত আছে না 12 সেন্টিমিটার বাই মিউ, মিউ কত 1.5 মানে 3/2 বসিয়ে দিতে পারো, তাহলে 3/2 করলে 8 সেন্টিমিটার আসবে, 3 4 যা 4 2 8 সেন্টিমিটার, টি ড্যাশ ইকুয়ালস টু, এইটা হলো কি অ্যাপারেন্ট ডেপথ অফ দ্য কয়েন ফ্রম দ্য সারফেস অফ দ্য গ্লাস প্লেট। কিন্তু আমি যদি বলি যে ডিস্টেন্স অফ আই, ডিস্টেন্স অফ দ্য কয়েন ফ্রম আই, তাহলে ডিস্টেন্স কি বলবো, অ্যাপারেন্ট ডিস্টেন্স যদি বলি ফ্রম আই,
তখন কিন্তু ব্যাপারটা মাথায় রাখতে হবে। অ্যাপারেন্ট ডিস্টেন্স ফ্রম আই যদি বলা হয় পুরো আই থেকে, তাহলে এই 20 সেন্টিমিটার এয়ারে যেহেতু এয়ারে আছে তাহলে ওটা অ্যাজ ইউজুয়াল, তাহলে ওটা তো থাকলোই, বাট এইটা 12 এর জায়গায় 8 হলো, তাহলে 28 সেন্টিমিটার ওভারঅল। ক্লিয়ার হয়ে গেছে? এটা হচ্ছে বেসিক লজিক, যে যদি আমি আই থেকে ডিস্টেন্স বলি অ্যাপারেন্টলি যতটা লাগবে সেটা এটাকে চেঞ্জ করে নিয়ে এটা অরিজিনাল রেখেই করতে হবে। আর যদি বলা হয় যে স্ল্যাবের ওপরে সারফেস থেকে নিচে কতটা ডেপথে লাগছে অ্যাপারেন্টলি, সেটা পাল্টে গিয়ে এটা আসবে 8 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এখন এইটার সঙ্গে একটা কোশ্চেন জুড়ে দিচ্ছি, জাস্ট তুমি ভেবে নাও স্ল্যাবটার মাঝে আমি কিছু একটা গ্যাপ রেখে দিলাম, মানে স্ল্যাব আর কয়েনের মাঝে ওই 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, টি থিকনেস সব কিছু সেম আছে। আমি বললাম এই কয়েনটা জাস্ট প্লেসড সার্টেন ডেপথে বলছি। ক্লিয়ার হয়েছে? এইটা কয়েনটা কোথায় আছে? কিছু একটা ডেপথে। ধরে নাও এটা আমি বললাম কত বলবো, 6 সেন্টিমিটার ধরে নাও। এখানে 6 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার। এখন আমাকে বলতে হবে যে অ্যাপারেন্ট ডেপথ কত হবে, মানে এইটাকে কোথায় দেখবে পুরো একদম অ্যাপারেন্ট ডিস্টেন্স বলো তো, অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ দ্য কয়েন ফ্রম আই। তাহলে সেখানে কিন্তু আবারও বলছি ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। আচ্ছা এমনিতে বলো, আচ্ছা এটা চেঞ্জ করবো না, ঠিক আছে চলে যাও। যদি আমি বলতাম এমনিতে এই টি থিকনেসের জন্য একটা চেঞ্জ হবে, তার মানে আমি বলবো ওই 20, যেহেতু অবজারভারও এয়ারে আছে আর অবজেক্টও এয়ারে আছে, তবে কিন্তু বলছি যে কয়েনটা যেখানে আছে সেটা এয়ার মিডিয়াম, আবার অবজারভারও এয়ার মিডিয়ামে আছে, মাঝে শুধু স্ল্যাবটা থেকে গেছে যেটা ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলছো মিউ ইকুয়ালস টু। তো সেখানে আমি বলছি যে অ্যাকচুয়াল ডিস্টেন্স যেটা বলা উচিত সেটা আমার 20 প্লাস এই 6 সেন্টিমিটার কিন্তু রেখে দেবো, বাট এই মাঝে 12 সেন্টিমিটার যেটা থিকনেস অফ দ্য স্ল্যাব সেইটা পাল্টে গিয়ে কত হয়ে যাবে না 12/1.5, যেটা 8 আসবে, 20 প্লাস সাপোজ 8 বলবো প্লাস 6 বলবো 34 সেন্টিমিটার হবে। কি বলবো? এটাকে বলবো অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম আই। তাহলে এখানে আমি এই যে চেঞ্জটা করলাম না, দেখো গ্লাস স্ল্যাবটা কয়েনটাকে টাচ করে থাকতো, তাও যে কনসেপ্ট ইউজ করেছিলাম এখানেও সেম কনসেপ্ট। মানে ব্যাপারটা কিরকম, এইখানে যে ভার্টিক্যাল শিফট বললাম না, আগের দিন ফর্মুলা ইউজ করেছি, ডিরাইভ করেছিলাম, ভার্টিক্যাল যে শিফট কনসেপ্টটা বলছো সেটাকে যদি আমি ডেল টি বলতাম তাহলে কত লিখলাম না টি ইন্টু 1-1/μ। আশা করি মনে আছে এটা। মানে তুমি 12 এর জায়গায় 8 যেটা বলছো, তুমি বলছো অ্যাকচুয়ালি ওটা টি আর অ্যাপারেন্টলি লাগছে ওটা টি/μ, তাহলে টি ইন্টু 1-1/μ, যেটাকে তুমি বললে যে এই 12 এর জায়গায় এটা মনে হচ্ছে 1-1/3/2 মানে 2/3 মানে জাস্ট 8 সেন্টিমিটার বলছি। ওকে, ডেল টি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। এখন আমি বলছি এই যে ভার্টিক্যাল শিফট, এই ভার্টিক্যাল শিফটটা বলছি ইজ independent of the position of the slab between eye and coin। মানে ব্যাপারটা এটা বলতে চাইছি যে কয়েন আর আই এর মাঝে তুমি কোথায় প্লেস করলে সেটা কিন্তু ম্যাটার করে না। তুমি যদি কয়েনটাকে টাচ করিয়ে একদম রাখো, আমরা আগের কেসগুলোতে যেরকম ভাবে বলেছি মেনলি আমরা ওটাতেই হ্যাবিচুয়েটেড, যে কোনো এয়ার গ্যাপ থাকবে না। ধরো একটা কন্টেনারের নিচে আছে বলছে, একটা ওয়াটার বিকার বলছো, তার একটা বটমে কোনো একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট পড়ে আছে, তুমি ওয়াটার সার্ফেস উপর থেকে দেখছো, তাহলে মেনলি আমরা কি বলতাম যে ডেন্সার মিডিয়াম একটা অবজেক্ট প্লেসড আছে, জাস্ট পুরোটাই ডেন্সার মিডিয়াম। কিন্তু আমি বলছি না ডেন্সার মিডিয়াম দিয়ে দেখছো রিয়ার মিডিয়াম অবজেক্টকে, তাও কিন্তু আমার সেম কনসেপ্ট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার হলো কি কনসেপ্টটা? এটা আমি প্রুভ করেও দেখিয়ে দিতে পারি। ইভেন তোমাকে একটা জেনারেল ডিসকাশন বলে দিই, ধরো এটা তুমি ডি বললে, আচ্ছা এই এটা টি বলেছি অ্যাজ ইউজুয়াল, আমি জেনারেল বলছি, কোনো ইয়ে করছি না, পার্টিকুলার ভ্যালু বেসড কিছু বলছি না। ধরে নাও এটাকে আমি বললাম x1, এটাকে x2 বললাম, রাইট? তো এখন কথাটা হচ্ছে যখন এই কয়েন থেকে রেটা যাবে এখান থেকে ফার্স্টে কি এখানে ট্রাভেল করবে, কোথায়? এয়ার থেকে গ্লাসে। তাহলে এই যে x2 ডিস্টেন্স বলছো না, এটা পাল্টে যাবে। আমি তাহলে অরিজিনালি বলি ব্যাপারটা কি, শিফট কি বলছো না, ভার্টিক্যাল শিফট বলতে ব্যাপারটা তুমি কি বলতে চাইছো আগে বলো, যে ভার্টিক্যাল শিফট কি হওয়া উচিত বলো। তুমি বলবে টি থিকনেস আমার এখানে থাকবে, তুমি বলবে আমার এইটা এরকম ভাবে এক্সপেক্ট করছিলে যে x1 প্লাস x2 এয়ার, x1 প্লাস x2 হচ্ছে এয়ার মিডিয়ামে, আর টি থিকনেস একদম গ্লাস ঘেঁষে থাকবে, মানে তুমি এক্সপেক্ট করছিলে এরকম কিছু হোক, এইখানে পয়েন্টটা এখানে থাকবে
আর তোমার এই চোখটা থাকবে এখানে একদম, এটা x1 প্লাস x2 থিকনেস। ক্লিয়ার হয়েছে কি? তাহলে তুমি এবার শিফটটা কি বলছিলে না, এখানে শিফট তোমার ছিল কত, শিফট ইকুয়াল টু কত ছিল না, এই কেসে তুমি শিফট বলেছিলে জাস্ট এটা টি থিকনেস যদি হয় তাহলে টি ইন্টু 1 - 1/μ, আর কোনো চেঞ্জ নেই। আমি ভার্টিক্যাল শিফটের কথাটাই বলছি যে এটা কিন্তু আমার সেম ফর্মুলা আসবে এই কেসেও। তোমাকে দেখাই কিভাবে হয় এটা। ফার্স্টে বলো যখন এইখান থেকে, কোথা থেকে না এই এয়ার মিডিয়াম থেকে গ্লাসে যাচ্ছে, তাহলে এইখানে আমি ইমাজিনারিলি যদি ওটা চোখ থাকে ধরে নিই, যদি ভাবি কেউ দেখছে, তাহলে কি দেখবে ওটাকে না, এটা যাচ্ছে রেয়ারার থেকে ডেন্সারে, আমি কি লিখবো বলো না, x2 ইকুয়ালস টু x2 বাই সামথিং ইকুয়ালস টু কি লিখবো, যার যেই মিডিয়ামের ডিস্টেন্স সেই মিডিয়ামের ইফেক্টিভ ইন্ডেক্স কি বলছো 1 বলবে, ইয়ার বলছো। যদি আদার কিছু হতো, আচ্ছা জেনারেল ডিসকাশন পরে করে দেবো। x2 এটা এয়ার মিডিয়ামে 1 আছে, আর তুমি চোখ রেখেছো কোথায়, এখান থেকে তুমি x2 ড্যাশ দেখবে, কে এই চোখটা দেখছে x2 ড্যাশ দেখছে, তাহলে সেটা কোন মিডিয়ামে থেকে না 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়াম থেকে, বা এটাকে মিউ টু ইফেক্টিভ ইন্ডেক্স ধরে নাও, মিউ, ওটাকে 1 বলছো, তাহলে এটা মিউ হলো। তুমি x2 ড্যাশ কত বলছো বলো, x2 ড্যাশ ইকুয়ালস টু বলছো x2 ইন্টু মিউ, হয়ে গেল। এখন তাহলে এই যে রেটা এখান থেকে এখানে ট্রাভেল করে গেল, ভালো করে শোনো, এই পুরো রেটা এই সারফেস থেকে এটা এফেক্টিভলি কতটা ডিস্টেন্সে, দেখো যখন এই রেটা এখান থেকে এই মিডিয়ামে ট্রাভেল করলো, এই রেটা যখন এয়ারে বেরোচ্ছে না ফার্দার, যখন এটা এয়ারে বেরোচ্ছে তখন এয়ারের কাছে এই রেটার কোন মিডিয়ামের রে বলতে পারো না, গ্লাস মিডিয়াম থেকে আসা রে, রাইট। তাহলে গ্লাস মিডিয়াম থেকে তুমি এটা বলবে এই সারফেস থেকে, তাহলে অ্যাপারেন্ট ডিস্টেন্স কত বলবো এখন, এই সারফেস থেকে রে বেরোনোর জন্য অ্যাপারেন্ট ডিস্টেন্স কত, সেটা পুরোটাই গ্লাস মিডিয়ামে, যেহেতু এখানে গ্লাস মিডিয়াম ট্রাভেল করছে মানে এটা গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, কিন্তু এখনকার সিচুয়েশন এই সারফেসের জন্য বলবো এখান থেকে, মানে এইখানে চোখ যে আছে তার ক্ষেত্রে এই সিচুয়েশনটা কেমন হবে না, এটা আমি যদি ভাবি এইখান থেকে এটা ডিস্টেন্স কত মানে টি প্লাস x2 ড্যাশ, ভালো করে ব্যাপারটা ভাবো, এইখানে যখন রেটা চলে গেছে দিয়ে সেই রেট আবার যখন ইয়ারে বেরোচ্ছে, তাহলে এটা কিন্তু গ্লাস মিডিয়ামের অবজারভেশন, তাহলে গ্লাস মিডিয়ামে এই ডিস্টেন্সটাকে কত লাগছে না, এই টিটা ঠিক আছে, কিন্তু এইটা চেঞ্জ করে নিয়ে কত বলছো x2 ইন্টু মিউ, ওই যে বলছিলাম বেড়ে যায়, রেয়ার মিডিয়াম অবজেক্ট থাকলে, অবজারভার যদি ডেন্সার মিডিয়াম থাকে তখন উল্টো হয়, ডিক্রিজের জায়গায় ইনক্রিজ হয়ে যায়। তাহলে সেই বেসিসে আমি বলতে পারি যে এখানে আবার এখানে লজিকটা বোঝাও, তাহলে এইটা কোন মিডিয়ামে ছিল, এটা কোন মিডিয়ামে, এটা ডেন্সার মিডিয়ামে, ইকুয়ালস টু কি লিখবো বাই ইকুয়ালস টু কি লিখবো মিউ, যেই ডিস্টেন্স সেই মিডিয়াম, কে দেখবে না এটা দেখবে, এটা কি বলবে, ধরো এটাকে কি বলবে ডি বলো, ডি কে দেখছে, এয়ার থেকে দেখছে কেউ, তাহলে সেই ডি ডিস্টেন্স কত হলো, ডি ডিস্টেন্স মানে কি এই সারফেস থেকে অ্যাপারেন্টলি এই কয়েনটা কত দূরে আছে, সারফেস থেকে অ্যাপারেন্টলি কতটা ডিস্টেন্সে আছে, কত আছে বলো, ডি ইকুয়ালস টু কত হচ্ছে না টি প্লাস x2 ড্যাশ বাই মিউ। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখন আমাকে বলো যে শিফট কত হলো, আলটিমেট এই x1 তো আনচেঞ্জ আছে, তাহলে এখান থেকে এটার যে ডিস্টেন্স কত হলো বলো, সেপারেশন কত বলো, ডিস্টেন্স বলো, ডিস্টেন্স ফ্রম i টু দ্য পয়েন্ট অ্যাপারেন্টলি কতটা না, বলবে x1 প্লাস d, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। x1 প্লাস d টা কত বলো, x1 প্লাস d টা কত বলো, না x1 প্লাস d যদি বলা হয় তাহলে x1 প্লাস t প্লাস x2 ড্যাশ কে কি লিখেছো মিউ ইন্টু x2, আশা করি উপর থেকে দেখতে পাচ্ছ, এটা ভ্যালু আমি যদি পুট করে দিই প্লাস সরি এইখান থেকে x1 প্লাস এইটাকে বলছো x1 প্লাস d, তো x1 প্লাস d মানে t প্লাস x2 ড্যাশ বলছো যেটাকে, সেটাকে x2 ইন্টু মিউ বলতে পারো, হোল ডিভাইডেড বাই মিউ, মিউ কমন নিয়ে নাও, মিউ করে দাও, মিউ ইন্টু x1 প্লাস মিউ ইন্টু x2, তাহলে x1 প্লাস x2 করে দাও প্লাস t করে দাও, আচ্ছা এইটা হলো ডিস্টেন্স, এইটা হলো তোমার ডিস্টেন্স। কিন্তু শিফট তাহলে কত হলো বলো, শিফট কত হয়েছে না, শিফট যদি বলি আমার ছিল কত না x ছিল কত x1 প্লাস x2 প্লাস t, অরিজিনালি এদের মাঝে সেপারেশন কত ছিল x1 t x2,
সেখান থেকে তুমি লাগছে কি না এই ডিস্টেন্স, এটা কোনটা না টি প্লাস একটা মিউ দিয়ে কেটে দিতে পারো, এটাকে এরকমও লিখতে পারো, এটা কি লিখতে পারো x1 প্লাস x2 ইন্টু টি বাই মিউ লিখতে পারি না, মিউ কাটলে টি বাই মিউ তো আসছেই, তাহলে আমি বলতে পারি x1 প্লাস x2 মাইনাস করছো মাইনাস টি বাই মিউ করো, কি আসবে বলো, এখান থেকে x1 প্লাস x2 কেটে দাও, মাইনাস করলে কি এলো দেখো টি ইন্টু টি মাইনাস মিউ, শিফট সেই সেমই আসছে, শিফট ইকুয়ালস টু টি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ, আনচেঞ্জ থাকবে। মানে বেসিক্যালি আমরা এটা তোমাদের প্রুফটা তেমন একটা লাগবে না, প্রুফ লাগবেই না, জাস্ট আমি দেখালাম যে বেসিক্যালি কোনো একটা স্ল্যাবের পজিশন, কোনো একটা কয়েনকে যখন দেখছো কয়েনের জাস্ট ওপরে অ্যাটাচ করে একদম রেখে দিয়েছো, তাও তোমার এখান থেকে যেটা লাগবে, আবার স্ল্যাবটাকে অনেকটা উপরে রাখলেও তোমার কিন্তু অ্যাপারেন্টলি ওটাই লাগবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে মাঝে স্ল্যাবটার পজিশন কিন্তু আর ডিপেন্ড করবে না যে কতটা এখান থেকে এটার ডিস্টেন্স লাগবে, অ্যাপারেন্ট পজিশন আর শিফট, যেটা অ্যাপারেন্ট পজিশন তো অবভিয়াসলি শিফটের উপর ডিপেন্ড করবে, অরিজিনাল ডিস্টেন্স মাইনাস শিফট করলে তো অ্যাপারেন্ট পাবে না, তো শিফটটা আমার কিন্তু অলওয়েজ এই ফর্মুলা ইউজ করবে, স্ল্যাবটা টাচ করে থাকুক বা স্ল্যাবটা অনেকটা উপরে থাকুক। তো সেখান থেকে আরেকটা কনসেপ্ট ইউজ করছি, এটা মাথায় রাখবে সবসময়, এই কনক্লুশন, এটা তোমাদের এটা প্রুফটা আরও কমপ্লিকেটেড, তোমাদের লাগবে না, তোমাদের দেখাতে হবে না। সিম্পল কোনো কম্পোজাইট স্ল্যাব যদি হয়, একটা স্ল্যাব নয় অনেক কটা স্ল্যাব যদি হয়, অনেক কটা স্ল্যাব বলতে কি ব্যাক টু ব্যাক ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়াম লাগিয়ে দিয়েছো, এটা একটা স্ল্যাব, এটা আবার একটা ট্রান্সপারেন্ট স্ল্যাব, ওপরে একদম অবজারভার আছে, ধরে নয় মানে কোনো একটা কয়েন রেখেছো, তাহলে একেই কমন ডিস্টেন্স লাগবে। তুমি বলছো T2 T1 সরি T3 T2 T1 ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 μ2 μ3, এখান থেকে কোনো একটা রে যখন ট্রাভেল করে অবভিয়াসলি প্রত্যেকটা মিডিয়ামে চেঞ্জ হতে যাবে, এরকম স্ট্রেট রে যাবে না, সেখানে কোনো একটা আই এর কাছে এটা অ্যাপিয়ার হবে অ্যাজ ইফ, সেটা চোখের কাছে এরকম লাগবে যে শিফট, আবার বলছি শিফটটা মানে চেঞ্জ এই জায়গাগুলোতে চেঞ্জ হবে, এইটা যেটা আছে সেটা তো নিশ্চয়ই চেঞ্জ হবে না, চেঞ্জটা এইটুকু জায়গায় চেঞ্জ হবে, আর সেই যে চেঞ্জটা বলবো সেটা কিন্তু মাথায় রাখতে হবে জাস্ট ইন্ডিভিজুয়াল, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি এয়ার থেকে এয়ারে যায় তবে, কিন্তু শিফট যদি হয় তাহলে শিফট ইকুয়ালস টু কত বলবো না ডেল টি যদি বলি বা ডেল এক্স যদি বলি তাহলে আমি বলবো ডেল টি 1 বা ডেল এক্স 1 আর ডেল কি বলবে ডি 1 ডেল ডি 2 ইন্ডিভিজুয়াল, জাস্ট যেরকম যেরকম প্রত্যেকটা স্ল্যাবের জন্য যা যা হওয়া উচিত সেটাই তুমি সাম করে দেবে, মনে রাখো প্রসেসটা ডেল ডি 3, মানে কিরকম ভাবে বলছি, জাস্ট এর ক্ষেত্রে আমি লিখবো কত না T1 ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ প্লাস মিউ 1 প্লাস T2 ইন্টু কি লিখছো T2 ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ 2 বলছো প্লাস T3 ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ 3। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? এইটা হচ্ছে তোমার টোটাল সেট। এক্সাম্পল একটা দিই, ধরে নাও কোনো একটা কন্টেনারে লিকুইড আছে, কোনো একটা কন্টেনারে লিকুইড আছে যেটা একটা গ্লাস মেড কন্টেনার, ওয়ালটা নর্মালি একটু পাতলা হয়, এইখানে একটা কয়েন পড়ে আছে, মানে টেবিলের উপর গ্লাসটা বসিয়ে দিয়েছো, গ্লাসটাতে আবার দুটো ডিফারেন্ট লিকুইড আছে, জাস্ট অ্যাজিউম করো যদি আমি বলি যে এখানে দুটো লিকুইড আছে, ধরো এটা 1.4 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.3 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওপরে লাইট কোনো মানে অবভিয়াসলি এটা উপরে আছে মানে ইমমিসেবল লিকুইড বলবো, টু ইমমিসেবল লিকুইড সাপোজ আমি ধরে নিচ্ছি, এটার এটা বলছি সাপোজ এটা ধরে নাও কত বলবো 8 সেন্টিমিটার, কিছু একটা ধরো না, এটা আমি বললাম সাপোজ কত বলবো 1.33 ডেন্সিটি বলছি, ধরো ওয়াটার, এটা ওয়াটার বলছি, কিন্তু মাথায় রাখো এটা ওয়াটারের থেকে লাইট তবে তো উপরে আছে, কিন্তু কি বলে অপটিক্যালি ওটা ডেন্স হতে পারে, তো সেখানে আমি বললাম সাপোজ এটা কত বলবো 12 সেন্টিমিটার নিচে, আচ্ছা এইটা ধরে নাও 2 সেন্টিমিটার থিকনেস, একটা গ্লাসের যে বেসটা রাইট, সেখানে আমি বলছি 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের গ্লাস মানে ওয়াল থিন, যেটা মানে থিন একটা গ্লাস প্লেট থাকবে না নিচে, যদি গ্লাসের বেসটা ভাবো তাহলে ওটা একটা সার্কুলার প্লেটের মতো বিহেভ করবে, তাহলে সেখানে বলছি যে এর শিফটটা কত হবে বলো, শিফট ইকুয়ালস টু এই লজিক যদি আমি অ্যাপ্লাই করি, ফার্স্ট বলবো যদি 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের 2 সেন্টিমিটার বলা হয়, 2 সেন্টিমিটার থিকনেসের গ্লাস স্ল্যাবের জন্য 1 মাইনাস 1.5 মানে 3/2, 1/3/2 মানে কত আসবে করে দাও, পরেরটার জন্য কত বলছো 12 সেন্টিমিটারের জন্য কত বলছো 1 মাইনাস 1/4/3 1.33 কত 4/3
প্লাস বলছো আরেকটা 8 সেন্টিমিটার, আমি জাস্ট শিফট বলবো। তাহলে ওপর থেকে কেউ যখন দেখবে কেমন লাগবে এটাকে, ওপর থেকে যখন দেখবে তাহলে এটাকে লাগবে জাস্ট এতটা শিফটেড, আমি চেঞ্জটা বলছি, অরিজিনাল কথা বলছি না। অরিজিনাল তো বুঝেই গেছো, ইয়ারে যা ডিস্টেন্স আছে সেটার সঙ্গে অ্যাড করে দেবে। তাহলে 8 বলছো মানে অরিজিনাল ডিস্টেন্স অফ দ্য কয়েন ফ্রম আই অ্যাজ সিন বাই দ্য আই। তো সেখানে আমি বলছি 1 মাইনাস, অরিজিনাল নয় অ্যাপারেন্ট, ওটা মানে দেখবে যেটা 1 মাইনাস 1/4, 1.4 বাস ভ্যালু বের করবে যা আসবে। ক্লিয়ার? কম্পোজাইট স্ল্যাবের ক্ষেত্রে একই কনসেপ্ট অ্যাপ্লিকেবল, জাস্ট প্রত্যেকটা সাম করতে থাকবো। এটা 2/3 মানে 1/3, 2/3 প্লাস এটা মানে বলছো 3/4, 1/4 মানে 3 প্লাস এটার জন্য 0.4/2/7, 2/7 মানে 16/7, এরকম সামথিং কিছু করে একটা রেজাল্ট কিছু আসবে, ফালতু একটা রেজাল্ট আসবে। যাই হোক, ডেটাগুলো অ্যাবসার্ট চুজ করা হয়েছে, যে কারণে এরকম রেজাল্ট আসছে। এনিহাও আমরা বলতে পারি যে এখানে শিফটটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ যা যা বললাম। ইভেন আমি ওই যে লজিক বললাম না, মাঝে ইয়ার থাকলে, তাহলে এখানে যদি এই স্ল্যাবটার মাঝে যদি এরকম সিচুয়েশন হতো, কত কেস অ্যারাইজ করতে পারে বাবু। যদি এরকম কোনো স্ল্যাব ইন্ট্রোডিউস করতে, মাঝে গ্যাপ থেকে গেল, ইয়ার ম্যাটার করে না, প্রতিটা কেস ইন্ডিপেন্ডেন্ট আমি বলতে পারি। যেরকমই তুমি চুজ করো, মাঝে কিছুটা ইয়ার গ্যাপ রেখে দিয়েছো, তাও কিন্তু বলতে পারি শিফটটা কিন্তু আছে। শিফট আবার বলছি, শিফট কোয়ান্টিটিটা অরিজিনাল যেটা সেটা তার সঙ্গে তুমি শিফট করে চেঞ্জ করে অ্যাডজাস্ট করে অ্যাপারেন্ট বের করবে। বাট আমরা শিফট বলতে এইগুলোর জন্য চেঞ্জ কতটুকু আসছে, সেটা মাঝে গ্যাপ থাকলো কি থাকলো না, কি একদম পরপর থাকলো, সেটা কিন্তু ম্যাটার করে না। অ্যান্ড অনেক কটাও থাকলে তাদের জাস্ট ইন্ডিভিজুয়ালি সাম হয়ে যাবে। তো এই হলো ভার্টিক্যাল শিফটের ব্যাপার স্যাপার। আরেকটা নিউমেরিক্যাল দিই, তাহলে এটা থেকে বেরিয়ে যাবো পরের কোশ্চেনে। আরেকটা নিউমেরিক্যাল বলতে এটা ইন্টারেস্টিং একটা, সাপোজ তুমি ধরে নাও একটা গ্লাস কিউবিক্যাল গ্লাস, সলিড কিউবিক্যাল গ্লাস বলছি, সলিড কিউবিক্যাল গ্লাস ব্লক লাইক, বুঝতে পারছো কিরকম ভাবে বোঝাতে চাইছি এইটা? তো এই গ্লাস ব্লকের ভেতরে একটা এয়ার বাবল আছে, হয়েছে? এয়ার বাবল আছে যেটা দুটো সাইড থেকে দেখতে পারো। এয়ার বাবলটা মাঝে কোথাও আছে, মাঝে না, মিডলে নয়, মাঝে কোথাও। তাহলে সেটা যখন এই সাইড থেকে দেখছে না কেউ, মানে এই সাইডে থেকে যখন কেউ দেখছে, তার লাগছে এরকম যে সাপোজ এইখান থেকে দেখলে লাগলে ইনসাইড, আমি বলছি ইনসাইড দ্য স্ল্যাব কিরকম লাগছে সেটা বলছি। এই সারফেস থেকে বলছে, এখানে বলছে ডিস্টেন্সটা সাপোজ x1 বলছি, এই আইটা e1i বলো, এটাকে e2i বলছি। বলছে পজিশন, ভালো করে শোনো, অ্যাপারেন্ট পজিশন অফ দিস এয়ার বাবল, অ্যাপারেন্ট পজিশন অফ দিস এয়ার বাবল as seen from the surface, এই যে from the left surface as seen by the IE1। আবার বলছি apparent position of the air bubble inside the cubical glass block as seen by left surface টা বলতে ভুলে গেছি। apparent position of the air bubble from left face as seen by the IE1 is, suppose বললাম, এটা বললাম x1, এখান থেকে apparent position আবার বলছি, apparent position of the air bubble as seen by the E1 from surface, এই সারফেস থেকে যেটা লাগছে, সারফেস থেকে কতটা ভেতরে, সবসময় মাথায় রাখতে হবে যে আই থেকে এই ডিস্টেন্সটা কিন্তু ডিফারেন্ট, আই থেকে এই ডিস্টেন্স ফার্স্টে নিতে হবে, দেন তারপরে এটা অ্যাড করবে। আমি ওটা বলছি না, আমি বলছি তোমার মনে হচ্ছে, এই চোখের মনে হচ্ছে যে সারফেস থেকে, কোনটা, এই সারফেস থেকে অতটা ভেতরে, কতটা না x1 ডিস্টেন্স অ্যাপারেন্টলি কতটা না, সেইটা বলছে কত বলবো 12 সেন্টিমিটার। আর এটা বলছি দুটোই অ্যাপারেন্ট বলছি কিন্তু, তাহলে এটা x1 ড্যাশ বলতে হয়। আবার বলছি এটা ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করা থাকে, সেম টু সেম বলবো যে অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ দ্য এয়ার বাবল ফ্রম দ্য রাইট ফেস অফ দ্য কিউব as seen by the E2i is, suppose x2 বলছি, x2 নয়, এটা x2 অরিজিনাল কিছু আছে, x2 ড্যাশ যেটা লাগছে সেটাকে বলা হচ্ছে কত না, জাস্ট 8 সেন্টিমিটার, না এটাকে 9 সেন্টিমিটার বললাম, 9 সেন্টিমিটার। What is the side of the cube, the size of the cube, কিউবের অরিজিনাল সাইজ কত বড়,
ভালো করে শোনো কথাটা। আমি বললাম এই কিউবটার সাইড ধরো এ, আমাকে বের করে দিতে হবে কিউবটার সাইড কত লেন্থের। বলছে এয়ার বাবল একটা জায়গায় একটা এয়ার বাবল আছে, তাকে এই ফেস থেকে যখন দেখছো মনে হচ্ছে ফেস থেকে 9 সেন্টিমিটার ভেতরে, এই ফেস থেকে যখন দেখছো তখন বলছো ফেস থেকে 12 সেন্টিমিটার ভেতরে। তাহলে আমাকে বলতে হবে যে এই আই দুটো যদি এরকম অবজার্ভ করে তাহলে অরিজিনালি কিউবটা কিরকম সাইডে। তুমি নিশ্চয়ই বলতে পারো না যে 9 + 12 ইকুয়ালস টু 21 সেন্টিমিটার থিকনেসের গ্লাস স্ল্যাব, মানে বেসিক্যালি কিউবটা সাইডের সব দিক দিয়ে সেম না। কেন এগুলো অ্যাপারেন্ট বলছি? তাহলে বেসিক কথা, একদম সিম্পল লজিক। এখান থেকে তুমি যদি অবজার্ভ করো তাহলে সিম্পল, এখান থেকে তোমার কথা হওয়া উচিত না। তুমি এক্স কোথা থেকে দেখছো? ড্যাশ থেকে দেখছো। আবার বলছি লাস্ট টাইম দেখে নাও, এটা আর নিউমেরিক্যাল পাবে না। এটা যদি আমি বলি এক্স বলছো কোন মিডিয়ামে? অরিজিনালি যেটা আছে, তাহলে কি বলবো না 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এক্স ড্যাশ কোথা থেকে দেখছো? না আই থেকে দেখছো। এক্স ড্যাশ যেটা বসাবে সেটা কোথায়? না ইয়ার থেকে দেখা হচ্ছে। এখান থেকে সেম লজিকে বলবো x2 যেটা অরিজিনালি আছে, এটাকে x1 বলেছিলে, x1 ড্যাশ বললাম। x2 অরিজিনালি যেটা আছে সেটা কোথায় আছে? সেটা কোথায় আছে না 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে মিডিয়ামে। দেখছো কোত্থেকে? কি দেখছো না x2 ড্যাশ দেখছো। কোথা থেকে দেখছো? 1 থেকে দেখছো। যেখানকার ডিস্টেন্স, যেইখানকার ডিস্টেন্স সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তুমি দেখছো যা সেটা, তাহলে তুমি যে মিডিয়ামে থেকে দেখছো, তাহলে বলো x1 কত হবে না 1.5 টাইম অফ এটা x1 ড্যাশ ইন্টু 12 বলবো। তাহলে এটা হলো 18 সেন্টিমিটার, রাইট। সেম টু সেম x2 ইকুয়ালস টু কত বলবো? 1.5 টাইম অফ 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার, সরি 9 সেন্টিমিটার মানে কত আসবে? 13.5 সেন্টিমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত বলবো? x1 প্লাস x2, x1 প্লাস x2 ইকুয়ালস টু হচ্ছে 18 প্লাস 13.5 ইকুয়ালস টু হচ্ছে তোমার 31.5 সেন্টিমিটার। যাও, বিষয়টা রেজাল্ট আসবে। বোঝা গেল কি ব্যাপারটা? যে এদিক থেকেও ভুল মনে হচ্ছে, ওই দিক থেকেও ভুল মনে হচ্ছে, অরিজিনাল চলে যাও। যেহেতু আমরা জানি অ্যাপারেন্ট বাই রিয়েল বা রিয়েল বাই অ্যাপারেন্ট ইকুয়ালস টু মিউ বা 1/μ সামথিং, সেটা থেকে আমি অরিজিনালটা বের করবো। এদিক থেকে অরিজিনাল কত আছে, এদিক থেকে অরিজিনাল কত আছে সেটা বের করলে আমি টোটাল থিকনেসটা পেয়ে যাবো। ক্লিয়ার? চলো নেক্সট আমি বলছি, সাপোজ এটা হলো ভার্টিক্যাল শিফট। আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম কি ভার্টিক্যাল শিফট, সেটা রিয়ার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম, এরকম ভাবে বললাম। আচ্ছা একটা নিউমেরিক্যাল দিচ্ছি, ট্রাই করে দেখি। সাপোজ বললাম একটা পাখি আছে, ওকে। পাখিটা সাপোজ আমি বলছি কিছুটা উপরে আছে ধরে নাও, ওয়াটার সারফেস বলছি, আর একটা মাছ আছে জলের ভিতরে। 1.4/3 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। 4/3 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি হয় তাহলে আমাকে বলা হচ্ছে যে এটা কিছু একটা ডেপথে আছে আর এখান থেকে কিছুটা হাইটে আছে। ক্লিয়ার? তাহলে বলছে অ্যাপারেন্ট ডিস্টেন্স ফ্রম, কি বলছি? অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ বার্ড ফ্রম ফিস বলছি ইজ, সাপোজ আমি বললাম এটা ইয়ার মিডিয়াম বলছো, সাপোজ অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ দ্য বার্ড ফ্রম ফিস ইজ সাপোজ কত বললো 25 সেন্টিমিটার বলছি, জাস্ট আমি অ্যাজিউম করছি। হোক। আচ্ছা এইখানে সেম টু সেম বলবো অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ ফিস, অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ ফিস অ্যাট সিন বা ফ্রম বার্ড কত বললাম? এটা ধরে নাও 21 সেন্টিমিটার হয়েছে। বাস এইটুকুই বলা আছে যে ওয়াটার ইনসাইডে সার্টেন ডেপথে আছে আর ওয়াটার সারফেস থেকে সার্টেন হাইটে আছে। আমাকে মেজার করতে হবে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স নয়, ফাইন্ড দ্য ডেপথ অফ দ্য ফিশ ফ্রম সারফেস, হাইট অফ দ্য বার্ড ফ্রম সারফেস। ক্লিয়ার হয়ে গেছে? এইটুকু ডেটা দিয়েছে আমাকে যে মাছটা দেখছে নিজের থেকে অ্যাপারেন্টলি এত ডিস্টেন্সে 25 ডিস্টেন্সে, আবার বার্ডটা দেখছে নিজের থেকে 21 সেন্টিমিটার ডিস্টেন্সে, বা একটু কম বলো 18 সেন্টিমিটার ডিস্টেন্সে। আচ্ছা ঠিক আছে 21 বললেই হবে। আচ্ছা এটা 18ই বলো, সরি। ওকে করো, কি করবে? ফার্স্ট থিং আমি বলে দিই, এইটা যদি তোমার x1 হয় বা এটা যদি x বলো বা এটা যদি d ডেপথ বলো, আমি এটাকে যদি h হাইট বলি,
তুমি বলো এইটাকে আমি সাপোজ বললাম কি বলবো, এটাকে আমি বললাম x1, এটাকে বললাম x2। ভালো করে শোনো কি টার্মটা বলছি। এখন এই x1 এটা কিন্তু অ্যাপারেন্ট, x1টা বলো তো, আচ্ছা পাখিটা আমরা দেখি ওপর থেকে দেখতে বেশি হ্যাবিচুয়েটেড। x2 যেটা হওয়া উচিত বলো সেটা কি না, অরিজিনাল ওর এইচ এ নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা এই ডিটা নিয়ে। বুঝে গেছো কি বোঝো নেই? বুঝে গেছো। পরে ইকুয়েশন বলি, এটা তুমি পেয়ে গেছো, এটা কি লিখবে বলো, মিউ 1 এটা জানা আছে, তাহলে কত লিখছো বলো না, x2 বলছো 18 ইকুয়ালস টু h আননোন রেখে দাও, ডিটা কত বলেছো না, এটা d/3/4 4/3 মানে 3/4 d বলে দিই এটা, তাহলে আমি লিখতে পারি এটা কত এলো 72 4h প্লাস 3d ইকুয়ালস টু 72, ইকুয়েশন 1। দুটো কোয়ান্টিটি আননোন আছে, ইকুয়েশন বানাতে হবে, কিছু অপশন তোমার হাতে নেই। নেক্সট সেম ওয়েতে আমি যদি x2 ডিস্টেন্স বলি, x2 কোনটা না, x1 এর কাছ থেকে যে ডিস্টেন্স বানাচ্ছে, তাহলে x1 ইকুয়ালস টু কেমন হওয়া উচিত না, ওর এই ডি ডেপথ নিয়ে ও যে মিডিয়ামে থাকে সেই ডিস্টেন্স নিয়ে কোনো প্রবলেম নেই, এই ডিটাকে তুমি ঠিকঠাকই ধরো, বাট এই এইচটাকে মিউ এইচ বলতে হয়, মাথায় থাকে জানো। রেয়ার আর মিডিয়ামে যখন অবজেক্ট থাকবে, অবজারভার যখন ডেন্সার মিডিয়াম থেকে দেখবে তখন কিন্তু বেশি দেখবে, মিউ টাইম দেখবে। তাহলে এটা যদি বলা হয় তাহলে সেখান থেকে আমি বলতে পারি 4/3 মানে 3d প্লাস 4 মিউ, এটা 25 বলেছো ইকুয়ালস টু 100, ইকুয়েশন 1 and 2 বলো তো, 4h, হ্যাঁ ইকুয়েশন 2 1 and 2 কে সলভ করো, ডাইভার্স করবো না, এটা সলভ করে এইচ এন্ড ডি বেরিয়ে যাবে। আশা করি বুঝে গেছো, দুটো কোয়ান্টিটি আননোন রেখেছিলাম, এর কাছ থেকে অ্যাপারেন্টলি যেটা লাগছিল, এর কাছ থেকে যেটা অ্যাপারেন্টলি লাগছিল, ক্লিয়ার হয়ে গেছে। চলো মুছে দিচ্ছি। আচ্ছা এতক্ষণ আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে সোজাসুজি তাকালে, অলমোস্ট নর্মালি তাকাচ্ছ, নর্মাল শিফট যেটা বললাম, নর্মাল মানে সোজাসুজি এরকম ভাবে তাকালে যে শিফটটা হচ্ছে। আমরা আগের দিন একটা ডিসকাশন করেছিলাম যে যখন তুমি একটা প্যারালাল গ্লাস স্ল্যাব বলবে, প্যারালাল ট্রান্সপারেন্ট কোনো প্লেট বাট দুটো সারফেস তার প্যারালাল, এটা কিন্তু ম্যান্ডেটরি। সেখানে আমরা বলছি যে রে দুটো আমরা দেখিয়ে দিয়েছিলাম এটা প্রুভ করে, যে এরকম কোনো স্ল্যাব যদি হয় না, এরকম কোনো প্যারালাল স্ল্যাব, তার ক্ষেত্রে এটা অনেকটা ঠিক করে দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে অনেক কিছু ডিসকাস করতে হবে, জিওমেট্রিটা অনেক ভালো করে বুঝতে হবে। এরকম কোনো একটা রে পড়লো, আমি কি বললাম, ফার্স্ট আমি দেখিয়েছিলাম এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি আই হয়, সেটা রিফ্র্যাক্টেড হয়ে যাবে এরকমভাবে কোথাও, দেন সেটা থেকে আবার এটা হবে, সরি তুমি বলছিলে এই রেটা যাওয়ার কথা ছিল কেমন হবে, এরকম ভাবে, তুমি বললে ফাইনালি গেল কিরকম ভাবে, এরকম ভাবে, ফাইনালি গেল কিরকম ভাবে, এরকম ভাবে, তাহলে আমি কি বলবো, এটার সাথে এটা প্যারালাল হয়, হয়েই বেরোয়, আগের দিন আমরা প্রুভ করে দেখিয়েছিলাম। তো এটা বলছি যে এটাকে বলা হয় ডেভিয়েশন নয়, ডেভিয়েট করলো না, ডেভিয়েট করা মানে সরে যাওয়া, এই যে এরকম ছিল এরকম ঘুরে গেল, একবার ডেভিয়েট করলো যেদিকে, একবার এরকম থেকে এরকম, ঠিক ততটা থেকে অতটা, তাহলে আলটিমেট কোনো ডেভিয়েশন হলো না। এই যে এরকম যাওয়ার কথা ছিল, একবার এরকম ডেভিয়েট করলো, আবার একবার এরকম ডেভিয়েট হয়ে গেল, আলটিমেট সেম হয়ে গেল। তো সেখানে বলছি উইথাউট ডেভিয়েশন। তাহলে আমি বলো এই কেসে শিফটটা কেমন হয়েছে না, শুধু রেটা যেন স্লিপ করেছে, রেটা এরকম যেতে গিয়ে একটু স্লিপ করে আবার যেতে শুরু করেছে, রাইট না, এরকম যাচ্ছিল যেন একটু স্লিপ করে এসে এরকম ট্রাভেল করতে স্টার্ট করেছে, তাহলে এটাকে আমরা বলছি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। আমরা কি বলছিলাম আগেরটা, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা ভার্টিক্যাল শিফট, আমরা বলছি ল্যাটারাল শিফট বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আর কিভাবে ডিপেন্ড করে। ফার্স্ট থিং যেটা, আমি কি কি কোয়ান্টিটি তোমাকে প্রোভাইড করবো, থিকনেস অফ দ্য স্ল্যাব বলে দেবো, কতটা মোটা স্ল্যাব তুমি ইউজ করছো, কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়াম চুজ করছো, বাইরেটা ইয়ার, অলমোস্ট প্রতিটা কেসেই তুমি ওটা পাবে। আচ্ছা আমরা আগের দিন এটা দেখিয়েছিলাম, আশা করি আগের ভিডিওতে দেখে নিও, যার যেটা বুঝতে পারবে না, যেটাকে আর বলবো, এটা আর হলে এটা তো প্যারালাল হলে এটা জিওমেট্রি থেকে আর বলবো, আর অপটিক্স থেকে এটা বলবো আই থেকে আর হয় যদি আর থেকে আই হতেই হবে, যেহেতু সেম মিডিয়াম থেকে এক্সচেঞ্জ হচ্ছে, ইয়ার টু গ্লাস, গ্লাস টু ইয়ার, ক্লিয়ার হয়ে গেছে, সরি আই। তাহলে এই যে প্যারালাল রে দুটো, এর ক্ষেত্রে আমি জাস্ট শিফটটা জানতে চাইছি কতটা না, সাইড ওয়াইজ, এই যে এইটাকে আমি বলছি ভার্টিক্যাল নয়, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কোনটাকে বলছি না, এইটা সাপোজ তুমি ধরে নাও এটাকে ডি বললে, ক্লিয়ার হয়ে গেছে। এই ডিটাই আমাকে জানতে চেয়েছে যে জাস্ট রেটা ওর অরিজিনাল পাথ থেকে সাইড ওয়াইজ কতটা শিফটেড, সাইড ওয়াইজ কতটা শিফটেড। রে এর ক্ষেত্রে, রে ডায়াগ্রামের ক্ষেত্রে অ্যারোটা একদম কম্পালসারি, প্রতিটা কেসে অ্যারো খুব কনসাসলি লাগাতে হবে। চলো এখন আমরা কয়েকটা চেঞ্জ করবো, ড্রয়িং সে হয় না ছোটবেলায় জিওমেট্রি যেরকম ভাবে প্রুফ করতাম, তো সেটা ক্ষেত্রে আমরা বলবো এইখানে একটা ড্র করলাম, নর্মাল এটা প্যারালাল আছে, তাহলে একটা পয়েন্ট ধরে নাও, এটা এ থেকে বলেছিলে বি পয়েন্ট হয়ে বেরিয়ে গেছে রেটা, তাহলে আমি পি পয়েন্ট একটা ধরলাম, আর আরেকটা পয়েন্ট এখানে ধরে নাও,
কিউ পয়েন্ট ধরে নাও। তুমি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বলতে কি বলছো না এই বি কিউ যেটাকে আমি ডি বলে ডিনোট করছি। এখন আমি এক্সপ্রেস করবো এইটাকে কয়েকটা কোয়ান্টিটি টার্মে, যেগুলো আমি প্রোভাইড করবো তোমাকে। বলে দেবো 1 নম্বর, এই ডিটাকে এক্সপ্রেস করা অ্যাজ এ ফাংশন অফ, মানে ডিপেন্ডেন্স আমি বলে দিচ্ছি কোন কোন ফ্যাক্টরে হবে। সেটা হচ্ছে মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল, টি থিকনেস অফ দ্য স্ল্যাব, মিউ অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। একটু এক্সটার্নাল ফ্যাক্টর বুঝতে পারছো, থিকনেসে কত দেবো, কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে মেটেরিয়াল চুজ করেছি, কতটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো। এই তিনটে ফাংশন দিয়ে তোমাকে এক্সপ্রেস করতে হবে, বা এক্সপ্রেস করে আমি দেখাবো ফর্মুলাটা। ফার্স্ট থিং যেটা, কোথা থেকে আসতে পারি আগে বলো, তোমার কাছে কি কি আছে না, এই থিকনেস জানা আছে, তাহলে এপি জানো, এপি জানলে তো হবে না, এখানে যেতে হবে। আমি কি করে এক্সচেঞ্জ করছি দেখো, এপি থেকে এবিতে চলে গেলাম, এবি থেকে বিকিউতে চলে গেলাম। কিন্তু প্রতিটা ট্রায়াঙ্গেলের ট্রান্সফার জানতে হবে ভালো করে, মানে ট্রান্সফারটা করতে হবে তোমাকে। এই একটা ট্রায়াঙ্গেল আছে, আর ওপর ওই রকম একটা ট্রায়াঙ্গেল এখানে আছে, সরি ওই প্যারালাল, মানে প্যারালাল লাইক এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এটা এরকম, এরই প্যারালাল ওইটাকে আমি ইয়ে করে দেখাচ্ছি, যেটা এরকমটা হয়েছে। এই দুটো ট্রায়াঙ্গেল বলে দিই, এটাকে এ বলেছো, এটাকে এ বলেছো, এটাকে পি, এটাকে বি বলেছো, এটাকে বি বলেছো, এটাকে কিউ বলেছো। এখন আমাকে এই অ্যাঙ্গেলটা বলো তো, এই অ্যাঙ্গেল যদি আই হয়, এটা যদি আর হয়, এটা কত হবে? ক্লিয়ারলি আই মাইনাস আর হবে, এটা জানো সবাই, আই মাইনাস আর, এটা আগের দিন দেখিয়েছিলাম ডেভিয়েশন। এটা কি বলেছো? আর বলেছো, হয়ে গেছে। চলো ফার্স্ট আমি যেটা করবো, তোমার ডি বের করতে হবে। তো এটাকে তুমি ডি বলছো, বি কিউকে ডি বলছো, তাহলে এখান থেকে তুমি যদি ডি বলো, তাহলে ফার্স্টে আমি এইটার সাথে এইটাকে রিলেট করব, সেইটার সাথে, মানে সেটা মানে কোনটা, এইটার সাথে এটাকে চলে আসবে, এইটার সাথে এটাকে রিলেট করব, মানে এইটার থেকে এটা বের করে নেবো, দেন মানে এটা তো আননোন বার করবো, তাহলে এটার সাথে এটা রিলেট করবো, এইটা মানে এটার সাথে তাকে একে রিলেট করে দিলে, এটা তো আমি জানি টি থিকনেস। তাহলে ফার্স্ট থিং এটার সাথে এটা রিলেট করতে গেলে কি বলবো না, ট্যান লিখতে হবে, নয় কি? এই যে ড্রয়িং ভুল হয়ে গেছে, কি করছি, এই যে ডট ডট লাইনটা কোথায়, এখানে। নর্মালটা কোথেকে ড্র করেছো ভালো করে ফলো করো, নর্মালটা এর উপর ড্র করা হয়েছে, এই যে এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা প্যারালাল, তাহলে প্যারালাল লাইনের উপর নর্মাল ড্র করবে না, তাহলে নর্মালটা কোথায়, এখানে 90 ডিগ্রি, রাইট না? ভুল হয়ে যাবে কিন্তু, মনে থাকে জানো, এইখানে নর্মালটা, তাহলে নর্মালটা এখানে যদি হয়, তুমি অ্যাজ ইউজুয়াল এটাকে বি পয়েন্ট বলেছো, আমাকে এটা বি বলেছো। তাহলে এখন এই ট্রায়াঙ্গেলের রেসপেক্ট এটা যদি আই মাইনাস আর অ্যাঙ্গেল হয়, এটা যদি আই মাইনাস আর অ্যাঙ্গেল হয়, আমাকে বলো এটা কেমন পজিশন, এটা কেমন, এটা হচ্ছে এইটা রেসপেক্টিভ পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে সাইন থিটা লিখবো, কোনটা ট্রায়াঙ্গেল, কোনটা লিখছি, ট্রায়াঙ্গেল এ বি কিউ এর বলছি, সাইন অফ ওই অ্যাঙ্গেলটা কত না, আই মাইনাস আর, কত হবে বলো না, সাইন অফ আই মাইনাস আর মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, মানে ডি বাই এবি, ডি বাই এবি। আপাতত এটা হয়ে থাক, তাহলে আমি বলতে পারি ডি ইকুয়ালস টু কি বলতে পারি না, এ বি ইন্টু সাইন অফ আই মাইনাস আর, হোক থাক। এ বিটাকে আমি কি করতে পারি বলো, এই ট্রায়াঙ্গেল থেকে বলো তো, ট্রায়াঙ্গেল এই ওপরের ট্রায়াঙ্গেল এ পি বি এর জন্য কি বলতে পারো, কোনটা, এইটা তুমি নেবে আর এ বি নেবে, এটা নোন থেকে, তাহলে এটা কি বেস অ্যান্ড হাইপোটেনাস, কস থিটা কি লিখতে পারি না, কস অফ আর কি লিখতে পারি, কস অফ আর, এটা বেস বাই হাইপোটেনাস, মানে এপি বাই এবি, রাইট? তাহলে এবি ইকুয়ালস টু কি লিখতে পারি, এবি ইকুয়ালস টু কি লিখতে পারি বলো না, এবি ইকুয়ালস টু লিখবো এপি বাই কস আর, আশা করি বুঝে গেছো। এ বি ইকুয়ালস লিখছি এপি বাই কস আর, আর কিছু লাগবে না, ওই দুটো জিওমেট্রি চেঞ্জ করতে হবে, ইন্টু সাইন অফ কি লিখেছো, সাইন অফ আই মাইনাস আর, বাস। এবার তুমি শুধু জাস্ট চেঞ্জগুলো করতে থাকবে, বইতে দেখলে অনেক বিশাল বড় ডেরিভেশন টাইপ কিছু লাগবে, এটা কিছুই নয়। এপিটা কি বলেছো, ইজি, টি থিকনেস বলছো, আর এটাকে একটু ব্রেক করে দেবো, সাইন আই মাইনাস সাইন আর, সাইন অফ আই মাইনাস আর কি হয়, সাইন এ কস বি মাইনাস কস, এটা লিখে নাও, মুছে দেবো এটা, মাইনাস কস এ সাইন বি, হয়ে গেছে। ডিভাইডেড বাই কস আর করে দাও তো, এটাকে ব্র্যাকেটে বাইরে নিয়ে নাও, কস আর করে দাও, তাহলে এখান থেকে কস আর কেটে যাবে, টি ইন্টু ব্র্যাকেটে কি থাকলো, সাইন আই থাকলো, মাইনাস কস আর কেটে গেছে, সাইন আর, তুমি এখানে একটা রিফ্র্যাকশনের ফর্মুলা লিখে নেবে, ওই পয়েন্টে রিফ্র্যাকশনের জন্য লেখো সাইন আই বাই সাইন অফ, আমি আই আর নেবো না, ভেতরে অ্যাঙ্গেল কি বুঝবো, গ্লাস স্ল্যাবের ভেতরে কি অ্যাঙ্গেল করেছে আমি কি জানবো, বাইরে দেখতে পাচ্ছি যে আই অ্যাঙ্গেল হয়েছে, তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ লিখতে পারি, মিউ টু বাই মিউ ওয়ান,
মিউ টু কোথায়, যেখানে গেল, তাহলে জাস্ট মিউ বাই ওয়ান, মিউ। তাহলে আমি লিখতে পারি সাইন আর ইকুয়াস টু কি লিখবো বলো, সাইন আই বাই মিউ। ভালো করে শোনো, সাইন আর ইকুয়াস টু সাইন আই বাই মিউ। এখানে সাইন আর তুলে নাও, সাইন আর তুলে নাও, আর এটাকে মিউ নামিয়ে দাও। কি লিখতে পারি, সাইন আর ইকুয়াস টু সাইন আই বাই মিউ। এটাকে কস আর লিখে দাও, তাহলে কস আই বাই কস আর ইন্টু সাইন আই ইকুয়াস টু কি লিখছো, সাইন আর ইকুয়াস টু কি লিখছো, সাইন আই বাই মিউ, সাইন আই বাই মিউ কমন নিয়ে নাও। সাইন আই কমন নিয়ে নিতে পারি, তাহলে টি ইন্টু সাইন আই কমন নিয়ে নাও, কি আসছে বলো, 1 মাইনাস 1 বাই মিউ একটা থাকছে ইন্টু কস আই মাইনাস কস আর। কস আর ইকুয়াস টু কি লিখতে পারি, কস আর ইকুয়াস টু কি লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আর, বসে নাও, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আর, ভ্যালু পুট করবো, কস আর এর জায়গায় ভ্যালু পুট করছি, কস আই যে অ্যাজ ইউজুয়াল লিখে দিয়েছি, আই দিয়ে যে অ্যাঙ্গেল, মিউ দিয়ে, টি দিয়ে, এগুলো আমি লিখে দেবো। তাহলে কস আরটাকে রিপ্লেস করতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আর। সাইন স্কোয়ার আর মানে কি লিখতে পারি, সাইন স্কোয়ার আই বাই মিউ স্কোয়ার। এটাকে রিঅ্যারেঞ্জ করতে থাকো, মিউ স্কোয়ার মানে মিউ একটা উপরে উঠবে, জাস্ট আমি লিখতে পারি টি ইন্টু সাইন অফ আই ইন্টু এইটা মাইনাস করলে 1 মাইনাস এই মিউটা উপরে উঠবে, মিউর সাথে কাটবে, এটা নিজে একটু অ্যারেঞ্জ করে দেখে নিও, এই মিউর সাথে কেটে যাবে, এটা আসবে কস অফ আই বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই, মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। এই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। কি লিখলাম দেখো, দেখো ফাংশনটা কিসের হয়েছে, টি সাইন আই, টি ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আই টি দুটো দিয়েছিলাম, আরেকটা আছে কি মিউ, দেখো এখানে আই মিউ টি ছাড়া কোনো এক্সপ্রেশন নেই। তাহলে সিম্পল লজিকে বলতে পারি যে আমার এক্সপ্রেশন যেটা এসছে সেটাতে প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু আমার গিভেন ফ্যাক্টর হবে, মানে বেসিক্যালি এক্সটার্নাল ফ্যাক্টর, যেগুলো বাইরে থেকে তুমি দেখে বুঝতে পারবে ইজিলি যে কোন কোন ফ্যাক্টরে ডিপেন্ড করছে অ্যান্ড কীভাবে ডিপেন্ড করছে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি তোমার যে শিফটটা আসবে সেটা যদি এই এক্সপ্রেশন হয়, আমাকে এবার বলো যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে বা ল্যাটারাল শিফট যেটা বলছো সেটা কতটা হতে পারে, এই ডি ম্যাক্স কতটা হতে পারে। তাহলে ডি এর এক্সপ্রেশন কি লিখলে না, ডি ল্যাটারাল শিফট ইকুয়ালস টু বললে টি ইন্টু সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন্টু 1 মাইনাস কস অফ আই ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। এই হচ্ছে তোমার ফাইনাল এক্সপ্রেশন। ক্লিয়ার হয়ে গেছে? এখন তুমি আমাকে একটা কথা বলো, এটা ম্যাক্স টু ম্যাক্স কত হতে পারে, সবচেয়ে ভালো শিফট কোথায় হতে পারে, কি করে হতে পারে। না আমি যদি আই টেন্স টু 0 করে দিই বলো তো, আই আর তো কিছু চেঞ্জ করার নেই, ওই একই রেখে তুমি বলবে জাস্ট যতটা পসিবল বেশি অ্যাঙ্গেল করে, আই টেন্স টু 90 বলতে কি বলছি, আই টেন্স টু 90 ডিগ্রি যদি করে দিই, তার মানে একদম এরকম ঘেসে পড়বে, এরকম একটা রে একদম ঘেসে পড়ছে সেটা ঢুকবে এরকম হবে। তো সেখানে বলছি আই টেন্স টু যদি 90 হয় তাহলে ডি ইকুয়ালস টু কত বলছো বলো না, টি ইন্টু সাইন 90 1 ইন্টু 1 মাইনাস কস 90 0, cos 90 0, 1 minus 0, অলমোস্ট। তাহলে আমি বলতে পারি যে ডি অলমোস্ট ইকুয়ালস টু, এটা কি বলছো, ম্যাক্স টু ম্যাক্স টি থিকনেস হতে পারে, ডি ম্যাক্স অলমোস্ট ইকুয়ালস টু টি। তার মানে আমি বলতে পারি একটা স্ল্যাবের যতটা থিকনেস তুমি ম্যাক্সিমাম অতটা সাইড ওয়াইজ শিফট বানাতে পারো, সেটার জন্য একদম গ্লান্স মানে একদম স্ল্যান্ট হয়ে পড়তে হবে, একদম টাচ করে বেরিয়ে যাবে, গ্রেস করে পড়তে হবে, সারফেসটাকে টাচ করে যাবে, তাতে করে এটা অলমোস্ট এরকমভাবে চলে যাবে, দেন এরকমভাবে অলমোস্ট পুরোপুরি, কখনো এক্স্যাক্টলি পসিবল নয় সেটা, এটা বলতে পারি। কারণ 90তে তুমি করতে পারবে না, অ্যাঙ্গেল তো 90 করতে পারবে না, টি থিকনেস তুমি পাবে কোথেকে। তো আমি বলতে পারি ম্যাক্স টু ম্যাক্স এটা বলতে পারি। আর যদি ভার্টিক্যাল হয়ে যায় তাহলে এই রে তো কোনো কিছুই হবে না, সোজা বেরিয়ে যাবে। তাহলে আমি যদি বলি আই ইকুয়ালস টু 0 ডিগ্রি করে দেবো, তাহলে নর্মাল ইনসিডেন্স 0 ডিগ্রি নর্মালের সাথে কোইনসাইড করে, সেই কেসে বলবো কোনো শিফট হবে না, সাইড ওয়াইজ ল্যাটারাল শিফট যেটা 0 হয়ে যাবে। কেন দেখো এই যে সাইন 0 0 ভেতরে যেতে হবে না। ক্লিয়ার হয়ে গেছে? এইটা হলো ল্যাটারাল শিফটের এক্সপ্রেশন, এইভাবে বের করলাম। এক মিনিট।
তো এবারে যেটা বলতে চাইছিলাম, না এটা মোটামুটি তোমার নর্মাল ডিসপ্লেসমেন্টের পার্টে সব কিছু অলমোস্ট কমপ্লিট, আর তো সেরকম কিছু মনে পড়ছে না। তোমাদের গ্লাস ল্যাব ট্যাব দিয়ে ওই সিম্পল টাইপের ডিসকাশন আছে, অনেক কমপ্লিকেটেড কিছু হতে পারে। মিরর তো নেই, মিরর দিয়ে কম্বিনেশন হয় একটা, সেটা তোমাদের লাগবে না যেহেতু মিরর নেই। রিফ্লেকশন পার্টগুলো অনেকটাই বাদ গেছে, তো রিফ্লেকশনের সাথে রিফ্লেকশন কম্বাইন করে অনেক কিছুই আসে। মিরর আর লেন্স টেন্স, ইভিন পরে চ্যাপ্টার লেন্স কম্বিনেশন অনেক কিছুই শিখবে না তোমরা, মানে শিখবে না মিনস এখন করা হবে না যেহেতু তোমাদের রিফ্লেকশন নেই। যাক, এবার আমি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে যাচ্ছি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, critical angle and total internal reflection. ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্টটা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্ট যদি বলা হয়, দুটো ডিফ্রাকশন আমাকে ডিসকাস করতে হবে। ধরে নাও আমি বলছি ডেন্সার থেকে রেয়ারের রে ট্রাভেল করছে। কি বললাম? ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে রে ট্রাভেল করছে, বা রেয়ার থেকে ডেন্সারে ট্রাভেল করছে। দুটো অপশন আছে, তুমি এইখানে আগে ডিসকাশনটা কমপ্লিট করে নাও। তুমি বললে, সাপোজ আমি বললাম এটা অ্যাঙ্গেল কত, না তুমি বলেছো 30 ডিগ্রি, তুমি বলবে এটা 20 ডিগ্রি হয়ে গেছে, কমে গেছে, কমবে, মাস্ট কমবে। যদি আমি এটা জাস্ট এক্সাম্পল ধরে নাও, এটা এয়ার বলছি আর আমি বললাম ওয়াটার, কিছু লাইক এরকম হতে পারে, এটা রেয়ার আর এটা ডেন্সার হলেই হবে। আবার তো এয়ার আর না আলাদা কোনো একটা ডেন্সার মিডিয়াম, গ্লাস স্ল্যাব হতে পারে, ওয়াটার হতে পারে, কিছু, তাতে আমি বলবো অ্যাঙ্গেলটা কমে গেল, কত হলো না 30 থেকে তুমি বললে 20। জাস্ট আমি মানে কিছু আরবিট্রারি এক্সাম্পল দিচ্ছি। সেটা তুমি বাড়ালে কত অ্যাঙ্গেল করে দিলে, তুমি বলে 60, মানে 60 হলে কত হলো 45, ধরে নাও 60 থেকে কত হলো না 45, ঠিক আছে। তুমি বলো পরের সিচুয়েশন, যেখানে আমি বললাম 80 অ্যাঙ্গেল ইনসিডেন্ট করে দিয়েছো, তুমি বলবে আর ঠিক আছে 60 হয়েছে, না 60 নয় 55 আসবে, জাস্ট আমি বলছি। আরো বাড়তে থাকো, তুমি বলে 90 করে দিয়েছে, অলমোস্ট 90, একদম গ্রেস করে গেছে, সারফেসকে টাচ করে এরকম ঘেসে গেছে। তা সেইখানে আমি কি বলতে পারি, নর্মাল ড্র করো, বলে অলমোস্ট 90 হয়ে গেছে, তুমি বলো 90 কম আছে, 90 হলেও আমার 70তে থেকে গেছে। 90 অ্যাঙ্গেল আই ইকুয়াস টু, যখন 90 বলছো তখন বললাম আর ইকুয়াস টু 70। দেখো ও বাড়াতে পারেনি, এর আরও অপশন ছিল, বলে আরো বাড়াও, বাড়াতে পারছে না। রেয়ার মিডিয়াম আর অ্যাঙ্গেল বাড়াতে পারছো না, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রেয়ার আর মিডিয়াম আর বাড়াতে পারছো না, তো ডেন্সার মিডিয়াম এখনো অপশন আছে ওর হাতে, আপ টু 90 যেতে পারে। তাহলে যখন একটা রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ট্রাভেল করছো, তখন কিন্তু রেয়ারার মিডিয়াম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সব লিমিট খতম, বাট ডেন্সার মিডিয়াম কিন্তু এখনো তোমাকে অপশন দিচ্ছে যে হ্যাঁ আরো বাড়াতে পারো। কিন্তু সিচুয়েশনটা ভাবো যদি উল্টো হতো, আমরা জানি রে রিভার্স পাথ ট্রেস করে, একদম যদি রিভার্স ওয়েতে রে ট্রাভেল করতো, মানে যদি ট্রাভেল করাতাম, তাহলে কি হতো? তখন আমি আলাদা করে ডিসকাস করি, তুমি বুঝতে পারবে এটা, নাহলে কনফিউজ হয়ে যাবে। যদি আমি উল্টো ওয়েতে বলতাম, ধরে নাও একটা রে, একটা ডায়াগ্রামে আমি ম্যাক্সিমাম বোঝাই, ঠিক আছে, অসুবিধা নেই, আলাদা করেও দেখাতে পারো, একটা জায়গায় বোঝাচ্ছি। ধরে নাও একটা রে, আচ্ছা আলাদা করে বোঝা, একটা রে আমি সাপোজ ইনসিডেন্ট করলাম কিছু একটা অ্যাঙ্গেলে, তুমি কি বলবে, ধরো এটা আমি বলছি ডেন্সার, ধরে নাও এটা ওয়াটার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম, এটা এয়ার মিডিয়াম, এটা কি বলবো রেয়ারার, এটা ধরো রেয়ার ডেন্সারটাকে আমি বলছি ওয়াটার। তাহলে এয়ার থেকে ওয়াটারে যখন ট্রাভেল, ওয়াটার থেকে এয়ারে ট্রাভেল করছে, ওয়াটারতে তাহলে কি বললাম ফার্স্টে, রেয়ারার টু ডেন্সারে ট্রাভেল করার সময় কোনো প্রবলেম নেই, ডেন্সারেই এই রেয়ারার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের লিমিট খতম, তো কি আর করবে, বেসিক্যালি ও যতদূর করেছে ততদূর স্যাটিসফাই করে দিয়েছে। এখন আমি বললাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ভ্যালুটা তুমি একটু বাড়ালে, মানে একটা সার্টেন অ্যাঙ্গেলে ফেললে, তাহলে কি হবে, তার থেকে অ্যাঙ্গেলটা বাড়বে। তুমি মানে অতটা নয়, ফার্স্টে অতটা বলে দিলে আর অপশন নেই। এই তুমি বললে আরেকটু অ্যাঙ্গেল বাড়াও, তো আরেকটু অ্যাঙ্গেলটা বাড়াও, অ্যাঙ্গেলটা এরকম করলে তাতে কি হলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আরও বেড়ে গেল। আমি বলছি এটা একদম ঘেসে যাচ্ছি, আর বেশি খুব একটা অপশান নেই, তুমি বললে আর একটু বাড়িয়ে দাও দেখি কি করে, দেখি আর একটু বাড়িয়ে দিলাম এরকম, তাতে আমি বললাম একদম গ্রেজ করে গেল, একদম সারফেসকে টাচ করে বেরিয়ে গেল বলতে পারি। এর থেকে আরও কিন্তু বাড়ানোর অপশন আছে, আমি অ্যাঙ্গেল যেটা কন্ট্রোল করছি ও নিতে পারছে না, বেসিক্যালি রেয়ার আর মিডিয়াম ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না ইন দ্য সেন্স ওখানে ওর লিমিট অফ রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল খতম হয়ে গেছে, রাইট না? তুমি এর থেকে অ্যাঙ্গেল কিন্তু বাড়াতে পারো এখনো, তখন ও কি করবে সেটা পরের পার্টে ডিসকাস করবো। আপাতত এই সিচুয়েশনটাকে তুমি হ্যান্ডেল করো, যে যেখানে বলছো সার্টেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তুমি কি বললে আরেকটু অ্যাঙ্গেলটা বাড়ালে
ফার্স্ট রে ভাবো, এইটাতে একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হলো, কিন্তু এইটাতে আমি কি বললাম মানে আরেকটু গ্রেস করলো, তারপরে একটা সিচুয়েশন কি বললাম, এই হচ্ছে সারফেস ইন্টারফেস, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল এখানকার। তাহলে এখন বলছো একটা রেকে সাপোজ এরকম ভাবে ইনসিডেন্ট করলে, তুমি বললে সিম্পল ওটা বেরিয়ে গেল এরকম ভাবে, আমি বললাম আরেকটু বাড়ালাম, তুমি বললে এরকম চলে এলো, ডাবল অ্যারো রে দেখো, ফার্স্ট অ্যারো এটা, সেকেন্ড অ্যারো। এবার তুমি বলো এই পার্টিকুলার সিচুয়েশনে অতটাও লাগবে না, আরেকটু কম। কেন বলছি বুঝতে পারছো কি? কেন এ এখানে যতটা অ্যাঙ্গেল লাগবে এ একটু কম দিলে ততটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এরকম সিচুয়েশন আমি বলতে পারি। থার্ড রে এটা ফলো করো, থার্ড অ্যারো, তিনটে করে অ্যারো দিয়ে যে রেটা আমি ড্র করেছি, এই রেটা একদম টার্মিনাল কন্ডিশন দাঁড়িয়ে আছে যে আর নিতে পারবে না, এটাকে বলছি ক্রিটিক্যাল সিচুয়েশন। ক্রিটিক্যাল সিচুয়েশন কোনটা? এটা আমি বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের যেই ভ্যালু ইন দ্য ডেন্সার মিডিয়াম, এই কন্ডিশনটা কখন অ্যারাইজ করবে, কখনোই রেয়ারার থেকে ডেন্সারে ট্রাভেল করার সময় এই সিচুয়েশন তোমাকে ফেস করতে হবে না। তুমি তখনই এই প্রবলেমটা ফেস করছো, মানে প্রবলেম মিনস এই টার্মিনাল কন্ডিশনে দাঁড়িয়ে গেছো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কিন্তু আমার হাতে বাড়ানোর অপশন আছে, কিন্তু ও আর নিতে পারছে না। বেসিক্যালি ওই টার্মিনাল কন্ডিশনটা আমি বলি, তারপরে সিচুয়েশন তো আরও কমপ্লিকেটেড, মানে আরও ইন্টারেস্টিং, তো সেটা পরে আসছি। আগে এইগুলো তো সবাই জানো। তো সেটা আমি বলছি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের একটা পার্টিকুলার ভ্যালু in the denser medium. When light travels from denser to rarer medium for a particular angle of incidence in the denser medium, the angle of refraction become 90 degree. That angle of incidence in the denser medium is called critical angle for the pair of medium. মাথায় থাকে যেন, আমি এখানে ইয়ার দিয়ে দিয়েছি বলে অলওয়েজ ইয়ার থাকবে এরকম নাও হতে পারে। গ্লাস মিডিয়াম, ওয়াটার মিডিয়াম, তুমি কি বলবে সবসময় ওই সিচুয়েশন হবে না? আমি বলতে পারি ফর এ পেয়ার অফ মিডিয়াম when light travels from denser to rarer medium, for a certain angle of incidence in the denser medium, angle of refraction become 90 degree in the rarer medium. That particular angle of incidence in the denser medium is called critical angle. এটাকে আমি এতক্ষণ আই বলছিলাম, আইসি ক্রিটিক্যাল সিচুয়েশন, ভেন্টিলেশনে চলে গেছে, লাস্ট কন্ডিশন একদম আইসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটাতে আমি বলছি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি। তাহলে সিম্পল লজিক, যদি এটা আমি এরকম ভাবে ডিসকাস করি যে এটা কোন অ্যাঙ্গেল, ক্যালকুলেশনটা কি, কত অ্যাঙ্গেলের জন্য এটা হবে, এটা প্রত্যেকটা মিডিয়ামের জন্য একটা পার্টিকুলার ভ্যালু থাকবে, নট অনলি প্রত্যেকটা মিডিয়াম, প্রত্যেকটা পেয়ার অফ মিডিয়াম। মানে ব্যাপারটা এরকম, আমি যদি এটা গ্লাস মিডিয়াম বলি, গ্লাস আর এয়ার মিডিয়াম বলছি, গ্লাস আর এয়ারের জন্য সাপোজ আমি বললাম গ্লাস থেকে এয়ারে 42 ডিগ্রিতে এই সিচুয়েশনটা অ্যাচিভ করলো, মানে 42 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, রিয়েল ভ্যালুটা আমি বলছি, মানে এটাই হয় 41 পয়েন্ট সামথিং, একটু 42 কাছাকাছি। তো 42 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য তুমি বলছো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা 90 ডিগ্রি ইন এয়ার মিডিয়াম হয়ে যায় যদি গ্লাস মিডিয়াম থেকে ট্রাভেল করে। তাহলে সেখানে বলছো যে এরকম ভাবে বাড়াতে বাড়াতে 42 করে ফেলা মানে ও 90 করেছে, কতটা ডিফারেন্স বুঝতে পারছো? তুমি বলছো এটা যদি গ্লাস থেকে এয়ার হয় তবে এই সিচুয়েশন, যদি গ্লাস থেকে ওয়াটারে হয় তাহলে কিন্তু 42 নয়, আরো বেশি হবে। কেন বলি, লজিকটা বোঝাই তোমাকে। তুমি বলছো গ্লাস থেকে ওয়াটারে ট্রাভেল করবে, যেটা আমি গ্লাস থেকে এয়ারে একবার ডিসকাস করে দিলাম যে 42-তে কমপ্লিট হয়ে গেছে। তুমি বলছো যে ডিফার করবে, তো যে গ্লাস মিডিয়ামই আমি রেখেছি সেম, ওপরে এয়ার না রেখে অন্য কোনো মিডিয়াম, কারণ পেয়ার অফ মিডিয়াম বললাম না, একজনের উপর নয় দুজনের উপর ডিপেন্ড করবে ভ্যালুটা কত। তাহলে সেই ডিপেন্ডেন্সটা কেমন বলছি, যে যদি এইটা একটা ডেন্সার মিডিয়াম ধরে নাও, তাহলে এই ডেন্সার মিডিয়ামের রেসপেক্টে এইটা রেয়ার আর অনেকটা বেশি। কেন? এয়ার বলছে কত 1, গ্লাস কত 1.5, জাস্ট অ্যাজিউম করো, এটা ওয়াটার নয় গ্লাস ধরো। আমি বলছি এবার এইটা 1.5 রেখে ওটাকে কত করলে, ওয়াটার করলে, তাহলে একটু রিলেটিভলি ডেন্সার এর রেসপেক্টে। তাহলে এখন আমি বলবো এর রেসপেক্টে যতটা রেয়ারার ছিল এখন কিন্তু অতটা রেয়ারার নয়, তাহলে এর রেসপেক্টে যতটা বেশি বেন্ড করতো এখন অতটা বেন্ড করবে না, কারণ এ যতটা ডেন্সার বলছো সেই রেসপেক্টে এ কিন্তু অতটা রেয়ারার নয় আগের রেসপেক্টে। আগে যেরকম এয়ার ছিল গ্লাস ছিল, গ্লাসের রেসপেক্টে এয়ার যতটা রেয়ারার, গ্লাসের রেসপেক্টে ওয়াটার অতটা রেয়ারার নয়, তাহলে অত অ্যাঙ্গেলে চেঞ্জ হবে না, যেই কারণে এটা 90 হতে এর কিন্তু 42 এর থেকে বেশি অ্যাঙ্গেল লেগে যাবে। ক্লিয়ার হয়েছে? তো সেই লজিকটা বলছি যে সেখানে কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পার্টিকুলারলি ওইটার জন্য 42। গ্লাস এয়ার, গ্লাস ওয়াটার ডিফারেন্ট, ওয়াটার এয়ার ডিফারেন্ট, গ্লাস ওয়াটার বললাম তো, গ্লাস ওয়াটারের ক্ষেত্রে আবার উল্টো ভেবো না যে গ্লাস ওয়াটার ওয়াটার গ্লাস এরকম হবে না, কারণ অলওয়েজ পেয়ার অফ মিডিয়ামের মধ্যে ডেন্সার টু রেয়ার ট্রাভেল করতে হবে এটাকে, আর তাতে ডেন্সার টু রেয়ার ট্রাভেল করতে হবে, তাতে কিন্তু মাস্ট ডেন্সার মিডিয়াম অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা এমন হবে যাতে রেয়ার মিডিয়াম অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হয়ে যায়। তুমি কি লেখো
সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইকুয়ালস টু মিউ অফ দ্য রিফ্র্যাক্টেড মিউ অফ দ্য ইনসিডেন্ট। মনে থাকে জানো, সাইন আই ইনসিডেন্ট পোর্শন, এটা রিফ্র্যাক্টেড পোর্শন, এটা রিফ্র্যাক্টেড, এটা ইনসিডেন্ট মানে মিডিয়াম। তাহলে সেখানে আমি কি বলবো না, এখানে রে কোথা থেকে কোথায় ট্রাভেল করছে, ইনসিডেন্ট ফ্রম ডেন্সার মিডিয়াম, ইনসিডেন্ট ফ্রম ডেন্সার মিডিয়াম, এটা যাচ্ছে কোথায়, ডেন্সার বাই রেয়ারার ইকুয়ালস টু রেয়ারার যাচ্ছে, তাহলে এটা রেয়ারার বলো, এটাকে ডেন্সার বলো, এটা বেসিক। আর এইটাকে তুমি বলবে সাইন আইসি পার্টিকুলারলি, অ্যান্ড ওই পার্টিকুলার আই এর জায়গায় যদি আইসি লেখো তাহলে এটাকে মাস তুমি 90 লিখবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি বলতে পারি যে এটা যদি তোমার ফর্মুলা হয়, জেনারেলি আমরা বলতে পারি যে, আচ্ছা এটার জন্য আরো ইজি করে বলি, ধরো ওয়াটার থেকে এয়ারে বা গ্লাস থেকে এয়ারে, কোনো কিছু থেকে এয়ারে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো, সাইন অফ আইসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাই সাইন অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি ইকুয়ালস টু মিউ টু কি লিখেছো 1 বাই মিউ 1 কি লিখছি, জাস্ট মিউ, যা বলবে। তাহলে আমি সাইন 91 করে দেবো, সাইন অফ আইসি, এটা মোর পপুলার মিনস বেশি ইউজফুল বলবো, বেশি ইউজ করবো আমরা, ওটাও ইউজফুল, সেরকম ভাবে ইউজ করবো। তাহলে সাইন অফ আইসি ইকুয়ালস টু 1 বাই মিউ, এটা এয়ারের সাথে কারো, এটা কোনো কনফিউশন হওয়ার জায়গা নেই, যেই মিডিয়াম ইউজ করবে একটাই, তাই না? তুমি কখনো এয়ার থেকে ওয়াটারে আসতে পারবে না, অলওয়েজ ওয়াটার থেকে এয়ারে যেতে হবে ক্রিটিক্যাল কন্ডিশন অ্যাচিভ করতে গেলে। গ্লাস থেকে এয়ারে যাবে, এয়ার থেকে গ্লাসে আসতে পারবে না। তাহলে সবসময় একটা ডেন্সার একটা এয়ার যদি হয় তাহলে কোনো কনফিউশন নেই, সাইন থিটা সি ইকুয়ালস টু 1 বাই মিউ, সাইন আইসি ইকুয়ালস টু 1 বাই মিউ। কিন্তু যদি দুটোই কিছু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের হয়, এয়ার ছাড়া, দুটোই কিন্তু এয়ার ছাড়া ডিফাইন কোনো মিডিয়াম, তাহলে আমি বলবো সাইন অফ আইসি, অবভিয়াসলি ওটা ডেন্সার মিডিয়াম। তাহলে তাতে কিন্তু মাথায় রাখতে হবে, এই তো এটা একটু মনে রাখো না, যে একের থেকে আরো লজিক দিয়ে বলি, সাইন অফ আইসি কি লিখছো এখান থেকে বলো, সাইন 91 সাইন অফ আইসি ইকুয়ালস টু মিউ রেয়ারার বাই মিউ ডেন্সার। কেন বলি, লজিকটা কিভাবে মনে রাখতে পারো না, কখনো সাইন থিটা সি যাই ভ্যালু হোক, সাইনের ভ্যালু তো কখনো আর 1 থেকে গ্রেটার হতে পারে না। তাহলে দুটো মিউ এর রেশিও যখন বলছো, দুটো ডিফারেন্ট মিডিয়াম, দুটোই কিন্তু ইয়ার ছাড়া আলাদা কিছু, তাহলে আমি বলতে পারি তখন উপরে সাইনের ভ্যালু লেফট সাইড যদি লেস দেন 1 হয়, রাইট সাইড লেস দেন 1 করতে হবে। রাইট সাইড লেস দেন 1 মানে উপরে কি রাখতে হবে, কম রাখতে হবে, নিচে বেশি রাখতে হবে। নিউমারেটর বেশি করে দিলে গ্রেটার দেন 1 হয়ে যাবে না, তাহলে উপরে রেয়ার আর মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিতে হবে বাই ডেন্সার মিডিয়াম। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সাইন অফ আইসি ইকুয়ালস টু সাইন অফ আইসি ইকুয়ালস টু 1 বাই মিউ, যদি ইয়ার অ্যান্ড আদার কোনো পেয়ার হয়। আর যদি আমি কনসিডার করি কি বলবো এয়ার অ্যান্ড দুটো ডেন্সার মিডিয়াম, তখন আমি মানে দুটোই এয়ারের থেকে ডিফারেন্ট মিডিয়াম, তখন আমরা কম্পেয়ার করবো সাইন অফ আইসি ইকুয়ালস টু রেয়ারার বাই ডেন্সার। এখন আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা ভেবে দেখো মানে কিরকম ভাবে হয়। জাস্ট অ্যাজিউম করো সাপোজ একটা কন্টেনারে লিকুইড আছে, রাইট? কন্টেনারে লিকুইড বলতে জাস্ট ওয়াটারই আছে ধরে নাও, 4/3 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওয়াটার কন্টেন্ট। জাস্ট আমি বলছি যে এইখানে রেটা আমি এই সারফেস থেকে পাঠাচ্ছি এরকম ভাবে, ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা রে পাঠালে একটু উপর থেকে পাঠাও, যাতে করে সারফেস পর্যন্ত পৌঁছাতে পারে, অ্যাটলিস্ট কোনো একটা রেকে এরকম ভাবে পাঠালাম, একটু বেশি অ্যাঙ্গেল করে পাঠাও এরকম ভাবে। তাহলে এই রেটা যখন এই সারফেসের উপর গিয়ে পড়বে, ফার্স্টে কি করবে, এটা ওয়াটার ফিল আপ, পুরোটা ওয়াটার বডি ধরে নাও, পুরোটা ওয়াটার ফিল আপ। তাহলে এইটার ক্ষেত্রে আমি ফার্স্টে রেটা এরকম ভাবে পাঠালাম, এই রেটা কি করলো, গিয়ে না ফার্স্ট এই সারফেসে স্ট্রাইক করলো। ধরে নাও ওয়ালটা থিকনেস নেগলিজিবল, খুবই স্মল, আর যদি এটা থিকও হয় আমার কিছু এসে যায় না, কারণ এই রেটা এরকম ভাবে যাবে আবার প্যারালাল হয়েই বেরোবে, তাহলে এটার সাথে তো এটা প্যারালাল বেরোবে, নো ম্যাটার। তো বেসিক্যালি আমি বলছি যে যখন এটাকে পেনিট্রেট করলো, সেটা একটু অ্যাঙ্গেল কমে যাবে, এরকম লাইক কিছু হবে। কেন বলো বলো বলো, নর্মালের সাথে ড্র করছো যে যাচ্ছে কোথায়, এয়ার থেকে ওয়াটার মিডিয়াম, এয়ার থেকে ওয়াটার মিডিয়ামে যাচ্ছে। আমি বলছি যে এইটাকে ওয়াটার সারফেস থেকে রিলিজ করবো, কোনোভাবে যেন সারফেস ঘেসে না বেরিয়ে যায়, বা তার থেকে আরো ডিফিকাল্ট, মানে তার থেকে বেশি হলে তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েই যাবে, সেটা যেন না হয়। যেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সেটা ব্যাপারে আসছি, আগে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলছি যখন সেটার অ্যাপ্লিকেশন একটু করিয়ে নিই। তো সেখানে আমি বলছি যে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে আমি বলছি যে এইখানে একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করব, যাতে করে এটা যেন ক্রিটিক্যাল কন্ডিশনে না পৌঁছায়, মানে বেসিক্যালি এয়ারে যেন এমার্জ করে, এয়ারে যেন রিলিজ করতে পারে। তার মানে বেসিক্যালি আমি এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, তাহলে আমি কি বলবো, এই আইটা বেশি হলে ভালো, মানে বেশি হলে তোমার পক্ষে ইজি হবে বেরোনো, নাকি কম হলে ইজি হবে, সেই ব্যাপারটা আগে একটু ক্লিয়ার করো। কি বলছি, যদি এইখানে
অ্যাঙ্গেল হাই হলে ভালো না লো হলে ভালো, মানে তার লিমিট কি থাকবে? লো হলে লো রেঞ্জ, মানে লো যদি হয় তাহলে 0 অ্যাঙ্গেল থেকে শুরু করলে বেটার হবে। আর যদি হাই বলি তাহলে হাই হলে কি বলবো, যতটা বেশি অ্যাঙ্গেল থেকে শুরু করে 90 দিকে যাবে, তাই না? আমি যদি বলি লো হলে ভালো তাহলে বলবো 0 থেকে ধরো 20 পর্যন্ত অ্যালাউড, তার থেকে বেশি হলে হবে না। আবার যদি হাই হলে ভালো বলি তাহলে আমি বলবো, সাপোজ বলছে 60 পরে আপ টু 90 পর্যন্ত অ্যালাউড। লজিকটা বোঝা গেছে কি? তাহলে আমি বলছি ম্যাক্সিমাম লিমিট চাইছো না, মানে তুমি বেশি হলে ভালো না কম হলে ভালো, সেটা একটু লজিক্যালি ভাবো। তুমি বলছো এখান থেকে একটা নর্মাল ড্র করে নাও, এটার সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে না এই লাইনটা, ভেবে নাও। এইটা যদি সাইড থেকে ড্র করি, এটা যদি ড্র করি তাহলে এখানে একটা 90 ডিগ্রি ফর্ম করবে, রাইট? তাহলে এখানে আমাকে একটা কথা বলো, এই অ্যাঙ্গেলটা তুমি ক্রিটিক্যালকে কোনোভাবে ক্রস করবে না, তাহলে এটা আইসি লিখে রাখো আপাতত, তার থেকে কম। তুমি এটা আইসি যদি বলো তাহলে এটা 90 মাইনাস আইসি, 90 মাইনাস আইসি। আমাকে একটা কথা বলো, এটা যদি আইসি হয় তাহলে এটা আইসি থেকে কম হলে ভালো, আর 90 মাইনাস আইসি মানে এটা যত কমবে এটা তত বাড়বে, তাহলে এটা কম হলে ভালো, মানে এটা কি বলবো, এটা কম হলে এটা বেশি হবে। এটা কম যত হবে, যত কম চাইবে, আইসির থেকে কম চাইবে, তাহলে কম চাইবে বলতে এটা বাড়াতে চাইবে তুমি, তাহলে এটা যদি এটা যত বেশি হবে তত ইজিলি তুমি আইসির নিচে থাকবে, ইজিলি বেরোতে পারবে। তাহলে আমি এটা যতটা পসিবল বেশি করার চেষ্টা করছি যাতে এটা কম হয়, এটা বেশি করার চেষ্টা করছি মানে এটাও বেশি করবো। বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে বেশি অ্যাঙ্গেলে রিফ্লেক্টেড হবে, তো এখান থেকে এটা কমবে ভ্যালু, কিন্তু এটা বেশি করলে তবে তো এর যা ভ্যালু তার থেকে বেশি হবে, এটা থেকে বেশি হবে না কিন্তু রিলেটিভলি বেটার হবে। তাহলে আমি বলতে পারি এটা আই এর একটা মিনিমাম ভ্যালু আছে, তার থেকে কম হলে অ্যালাউড নয়। তাহলে আমি বলবো রে উইল emerge from the surface of water বা ওয়াটার সারফেস ইমার্জ করবে যদি আমি বলবো ইফ আই, এই আই অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আমি বলছি বেশি হয়, তাহলে আই গ্রেটার দেন আই মিন, এর থেকে যেন ভালো হয়, সরি আই মিনিমামের থেকে যেন বেশি হয়। বেশি হলে এটা বেশি হবে, এটা বেশি হলে এটা কম হবে, ইজিলি বেরিয়ে যাবে। এটা বেশি হয়ে গেলে আর বেরোতে পারবে না, ইয়ারে টাচ করে বেরিয়ে যাবে, বা তারপরে হলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে। তাহলে আমাকে এখন কন্ডিশনটা বলো, এটা আই হলে এটা 90 মাইনাস আইসি, এটা আই, তাহলে কন্ডিশন বলো আইসি ইকুয়ালস টু কি লিখবে, সলিউশন আমি নিউমেরিক্যাল ভ্যালু বের করছি, এটা কত 4/3 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানো ওয়াটার, তাহলে সাইন অফ আইসি কি লিখবো, সাইন অফ আইসি ইকুয়ালস লিখবো 1/μ মানে 4/3 মানে 3/4, ক্লিয়ার হয়ে গেছে সাইন অফ আইসি। এখন এখান থেকে একটা লজিক অ্যাপ্লাই করো তো, এখান থেকে রিফ্র্যাকশনের ফর্মুলা লিখো তো, সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, ডিরেক্ট লিখে দিচ্ছি কত 90 মাইনাস আইসি, সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাই, এটা কিন্তু আই বাইরে যেটা দেখছো, তাহলে সেটা ওটা কিন্তু আমি মিনিমাম সিচুয়েশন বলছি, ওর থেকে কম আর অ্যালাউড নয়। ইকুয়ালস কত লিখবে μ2/μ1, μ2 বলতে 4/3 বাই μ1 কত, ইয়ার থেকে যাচ্ছে 1, ইয়ার থেকে ওখানে যাচ্ছে না, তাহলে আমি কি লিখতে পারি সাইন অফ আই যেটা হবে সেটা ইকুয়ালস টু হচ্ছে 4/3 টাইম অফ কস অফ আইসি, কস অফ আইসি বুঝতে পারছো? তাহলে এখানে লিখতে পারি 4/3 কস অফ আইসি বলতে পারো √1 মাইনাস সাইন স্কোয়ার আইসি, সাইন আইসি কত না 3/4 √1 মাইনাস সাইন স্কোয়ার আইসি, যে এই যে কস আইসি ইকুয়ালস টু কি লিখবো, cos IC equals to লিখবো √1 minus sin square IC, sin square IC equals to 1/μ 3/4 লিখেছো, 3 square by 4 square, 1 minus 3 square by 4 square, 4 square করলে তোমার আসবে 4/3 into √7 আসবে নাকি 469, √7/4 কেটে দাও, তাহলে আসছে কত বাজে একটা রেজাল্ট, সাইন অফ আই, এটা কি বলছি আই মিনিমাম এর থেকে বেশি, এর থেকে কম হলে আর অ্যালাউড নয়, বেশি হলে ভালো, ইজিলি আমার কন্ডিশন স্যাটিসফাই করে যাবে। তাহলে সেখানে বলতে পারি সাইন অফ আই মিনিমাম যেটা হবে সেটা জাস্ট হবে √7/3 ক্লিয়ার হয়ে গেছে, সেখান থেকে আইসি বেরিয়ে আসবে, এটা তো বুঝতেই পারছো, √7 তো 3 এর থেকে কম, তাহলে লেস দেন 1 আছে, ঠিকই আছে। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের একটা মিনিমাম ভ্যালু, ওর থেকে বেশি হোক বেটার, মানে এইরকম হলে এটা ধরো আই মিনিমাম বললাম, রাইট? এখানে ধরো এরকম সিচুয়েশন হয়েছে, তাহলে আমি বলবো এই লাইটটা অ্যালাউড, এই লাইটটা আমি যদি 1 বলতাম, এটা ডাবল অ্যারো দিয়ে বলতাম, এটা যদি ট্রিপল অ্যারো দিয়ে বলতাম, তাহলে এই লাইটটা কি করবে না, এই ফার্স্টে এই লাইটটা দুটো, কোন লাইটটা অ্যালাউড, বেশিটা অ্যালাউড, এটা অ্যালাউড নয়, এটা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন,
ওর থেকে বেশি হয়ে বেশি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স করে দাও, কোনো প্রবলেম নেই, বেরিয়ে যাবে। মানে বেরোবে বলতে কোথায়, এখান থেকে এটা হলে একটু এরকম হবে, দিয়ে ইজিলি এটা বেরিয়ে যাবে, রাইট? এটা কোন ডাবল অ্যারোটা বলছি। আর ট্রিপল অ্যারো যেটা, সেটা কম করলে আরও গ্রেজ করবে, এখানে গিয়ে একদম টাচ করে যাবে, সেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে বা সামথিং লাইক কিছু। এটা ট্রিপল অ্যারো বলছি, ক্লিয়ার হয়ে গেছে? ওই কারণে আমি বলতে পারি ওর থেকে বেশি হলে ভালো, যেই টার্মিনাল কন্ডিশনটা আমি বললাম, আই মিনিমামের যে ভ্যালু হলো সেটার থেকে বেশি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হোক বেটার, বাট কম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেন কোনোভাবে না হয়, তাহলে কিন্তু সার্ফেস থেকে বেরোতে পারবে না, ইমার্জ করতে পারবে না সার্ফেস থেকে। ক্লিয়ার হয়ে গেছে? তো এরকম প্রচুর এক্সাম্পল আছে, আমরা যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সবচেয়ে রিফ্র্যাক্ট, তাহলে কোনো একটা এয়ারের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, এয়ারের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমি এটাই বলতে পারি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ধরো আমি বলছি এয়ার থেকে গ্লাসের যদি বলতাম, কীরকম ভাবে বলছি, ধরো এটা গ্লাস স্ল্যাব বলছো, এটা ওয়াটার কন্টেনার, উপরে এয়ার ওয়াটার ফিল আপ আছে, আমি গ্লাস প্লেট বলছি নিচে, হয়েছে? গ্লাস কন্টেনারে ওয়াটার আছে, তাহলে এই গ্লাস থেকে কতটা অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমাকে মেজার করে দাও তো। এখানে আইসি কত বলছো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত, তাহলে আমি লিখবো সাইন অফ আইসি ইকুয়ালস টু, এটা হচ্ছে 3/2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা হচ্ছে 4/3 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, গ্লাস ওয়াটার, তাহলে গ্লাস তাও কিন্তু এটা থেকে এটা ডেন্সার, তাহলে সাইন অফ আইসি ইকুয়ালস টু কি লিখবো, মিউ রেয়ারার বাই মিউ ডেন্সার, মনে থাকে জানো, সাইন অফ আইসি ইকুয়ালস টু এটা কত বলছো, এটা হচ্ছে রেয়ারার হচ্ছে 4/3, এটা হচ্ছে 3/2, 3 2 যা 8, তাহলে সাইন অফ আইসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু হচ্ছে 8/9, খুব বেশি হবে 8/9, মানে অলমোস্ট 0.9 হয়ে গেছে, মানে ওটা 80 হতে ক্রস করে যাবে, লাইক কিছু, বোঝা গেছে? আচ্ছা, তো ওর থেকে বেশি অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হয়, তাহলে আমরা কি বলি না, এর পরে তুমি সিচুয়েশনটা ভাবো, এরকম অ্যাঙ্গেল করে দিয়েছো যেটাতে একদম লাস্ট সিচুয়েশন, আর হবে না, কি একদম গ্রেজ করে বেরিয়ে গেছে সারফেস, তাহলে সেইটাতে আমি যদি বলি যে এটাকে আইসি, তুমি এবার আর একটু, তোমার হাতে অপশন আছে, যেহেতু ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, তুমি অ্যাঙ্গেলটা এর থেকে বাড়িয়ে দিলে, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে কি করলে না, গ্রেটার দেন আইসি করে দিলে, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা, এটাকে আমি বললাম গ্রেটার দেন আইসি আগের কেসের থেকে, তাহলে কি করবে তখন কি করবে না, তখন কন্ডিশনটা এটাই বলছি যে এখান থেকে যখন এই মিডিয়ামে বেরোতে চাইবে, ও তো অ্যাঙ্গেল ওয়াইজ স্যাটিসফাই করতে পারবে না, কারণ অলরেডি তুমি বলেছো এই অ্যাঙ্গেলে 90 হয়ে গেছে, তার থেকে অ্যাঙ্গেল বাড়িয়েছো, মানে ওকে বাড়াতে হবে, কিন্তু বাড়ানোর মতো তো আর অপশন নেই, ও তো পুরো কমপ্লিট অ্যাঙ্গেল কভার করে ফেলেছে, পুরো অ্যাঙ্গেল 90 ডিগ্রি যেটা করা যায় ম্যাক্স টু ম্যাক্স সেটা করে ফেলেছে, তাহলে তখন ও কি করবে, তখন কি ফলো করবে, 90 থেকে বেশি অ্যাঙ্গেল করা মানে তো আবার সেম মিডিয়ায় ফিরে আসবে, রাইট না? ও যদি এয়ার থেকে, গ্লাস থেকে বা ওয়াটার থেকে এয়ারে বেরোতে চায়, তাহলে নিশ্চয়ই এইটাই হচ্ছে লাস্ট কন্ডিশন ছিল, এর থেকে বেশি কন্ডিশনে ও কি করবে সেটা ভাবতে হবে তোমাকে, কি না এর থেকে বেশি অ্যাঙ্গেল যদি হয়, তাহলে অ্যাঙ্গেলটা 90 পরে আরও অ্যাডেড হবে, কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখো, যদি আমি সাপোজ আমি বললাম, ধরো এটা ওয়াটার মিডিয়ামের জন্য 48 ডিগ্রি হয়, ওয়াটার এয়ারের জন্য, ওয়াটার এয়ার পেয়ারের জন্য বলছি, থিটা সি বা আইসি এটা হচ্ছে 48 ডিগ্রি হয়, জাস্ট ভ্যালুটা মনে রাখো, তাহলে 48 ডিগ্রিতে যদি এটা হয়, তাহলে 49 ডিগ্রি করলেও কি করবে, জাস্ট আমি ধরলাম ওই এখানে 1 বাড়ানো মানে এখানে 1-এর থেকে একটু বেশি বাড়ে, ধরো 1.5 বাড়বে, জাস্ট আমি বলছি, তাহলে সেই 1.5 মানে ওটা কি 91.5 করবে, 90 পরে, এখানে তুমি 48 করেছিলে 49 করবে, 48 করেছিলে গ্রেস করে বেরিয়ে গেছিলো, এটা সিচুয়েশন, তুমি বলে 49 করলাম, আমি 1 ডিগ্রি বাড়িয়েছি, 1 ডিগ্রি বাড়ানো মানে তুমি বলবে কি বলবে, 1 ডিগ্রি বাড়ানো মানে তুমি বলবে যে এখানে তাহলে 1 এর থেকে একটু বেশি, জাস্ট 1.5 আমি অ্যাজিউম করি, তাহলে 90 আরও 1.5 বাড়ানো মানে তাহলে কি সেই সিচুয়েশনে ও এরকম যাবে না, বলছে লজিক ভায়োলেট করে আছে, ল ভায়োলেট করে আছে, কি না ফেনোমেনাটা কি হলো, যেই মিডিয়াম থেকে গেছিল ওই মিডিয়ামে ফিরে চলে এলো, তাহলে তো এটা রিফ্র্যাকশনের আন্ডারে পড়ছে না, তাহলে ল দিয়ে তো এরকমভাবে হবে না, সাইন অফ আইসি বাই সাইন অফ আই বাই সাইন অফ আর ইকুয়াস টু সাইন আই বাই সাইন আর ইকুয়াস টু মিউ টু বাই মিউ ওয়ান, এইসব কনসেপ্ট আর চলবে না, কেন তুমি বলছো লজিক কি, যেই মিডিয়াম থেকে যাচ্ছে রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশনের মধ্যে ডিফারেন্স আছে, রে ডিভিয়েট করবে ফ্রম ওয়ান মিডিয়াম থেকে অ্যানাদার মিডিয়াম ট্রাভেলিংয়ের সময়, সেটা রিফ্র্যাকশন, আর রিফ্লেকশন হচ্ছে একটা অবস্টাকেল ফেস করে একটা মিডিয়াম থেকে ওই মিডিয়ামেই আবার ব্যাক করে চলে আসবে, যেই মিডিয়াম থেকে গেছিল ওই মিডিয়ামে ফিরে আসাটাকে রিফ্লেকশন বলছো, তাহলে তার ক্ষেত্রে তার রুল আছে, তার আলাদা আলাদা লজিক সব, তাহলে সেখানে তুমি বলছো আবার সেম মিডিয়ামে ফিরে আসছো, ফেনোমেনাটা লাইক রিফ্লেকশন, তুমি বলছো ল ফলো করবে রিফ্র্যাকশনের, যে 90 মানে সাইন অফ আইসি এটা বসালে তুমি তার থেকে একটু বেশি এক্সপেক্ট করছো, সামথিং কিছু হবে না, তোমার এমনিতে সাইনের ফর্মুলাও সব ভায়োলেট করে যাবে, মাইনাস চলে আসবে, মাইনাস আসবে না, কমতে স্টার্ট করবে, সাইন 90 পরে হলে কি হবে, আরও বাড়বে ভাবছো, আর বাড়ার কোনো অপশান কমে যাবে, তাহলে সেখানে আমি বলতে পারি একটাই অপশান তোমার হাতে আছে, সেটা হচ্ছে পুরো ফেনোমেনাটাকে পাল্টে ফেলা, কি না
পাল্টে ফেলা নয়, তুমি যদি এখানে আসতে চাও তবে তোমাকে অ্যালাউ করা হবে, যে এখানকার কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হয় না। তুমি এখানে যেতে চাইছিলে, এতদিন যাচ্ছিলে, সাপোজ কোনোভাবে ওখানে সিট ফিল আপ হয়ে গেছে, তোমাকে তুমি বলছো যে না আমি ওখানে যাবো না, এখানে ফিরে আসবো। তো ফিরতে গেলে এখানকার পারমিশন নিতে হবে, তো এখানে পারমিশন যখন নিচ্ছ তখন বলছে যে এখানে কিন্তু আমার এই রুল ফলো করতে হবে, এই রেস্ট্রিকশনে থাকতে হবে, তবে যদি থাকতে চাও তো ঠিক আছে, না হলে। তো সেখানে বলছে লাইটটাকে ফিরতে গেলে ফার্স্ট কন্ডিশন যে এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসছো, তাহলে কিন্তু তুমি রিফ্লেকশন করছো, মানে রিফ্লেকশনের ল ফলো করতে হবে। রিফ্লেকশনের ল ফলো করা মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, বাট এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা কিন্তু গ্রেটার দেন আই সি। এটাকেই আমরা বলছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। নামটা কেন এরকম হলো পরে বলছি, আপাতত এটুকু বোঝো যেটা রিফ্লেকশন। কেন আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলছি না, এই কেসে লাইটটা এটা কি কন্ডিশনে হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে, তাহলে কন্ডিশন কি হলো, কখন এটা টিপিক্যালি যখন ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে ট্রাভেল করছিল। শুধু এটা নয়, যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যালকে ক্রস করে গেছে, দুটো কন্ডিশন স্যাটিসফাই করার পরে এরকম একটা ফেনোমেনা অ্যাচিভ করেছো। কি না, যখন বলছি light travels from denser to rarer medium and angle of incidence in the denser medium become greater than the critical angle for the pair of medium, then light will reflect back from the to the same medium from the interface of two medium, মানে ইন্টারফেস অফ টু মিডিয়াম বিহেভস লাইক এ রিফ্লেক্টার। আর এই কেসে রিফ্লেকশনে যেটা বলছি যে লাইটটার এনার্জি, লাইট ইন্টেন্সিটি এটা 100% ব্যাক। ফিজিক্সে জেনারেলি যে কোনো কিছু বলা হয় না যে আইডিয়ালি, যতটা আমি আইডিয়ালি বলি একদম আইডিয়াল হওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু এটা একদম আইডিয়ালি বলতে পারো। 100% তো 100%, এখানে কোনো খাদ নেই, 100%ই রিফ্লেক্টেড হবে, টোটালি রিফ্লেক্টেড। নর্মাল যত গুড রিফ্লেক্টার হয়, যত দামি আয়না আনো তুমি, মিরার ইউজ করো, কিছু না কিছু লস হবে। কখনো 100% লাইট রিফ্লেক্ট করে ব্যাক করা পসিবলই নয়। 99.999 হলেও রিফ্লেক্টেড হয়, মানে লস হবে তারও বেশি, 95, 97 এরকম হয়, 2%, 3% তো লস হবেই যে কোনো গুড রিফ্লেক্টার, যতই ভালো রিফ্লেক্টার হোক। কিন্তু এইটাতে আমি বলবো একদম 100 তো 100% একদম বলতে পারো। ক্লিয়ার? তো সেই সেন্সে টোটাল, তাহলে টোটালটা বোঝা গেল, এটা হচ্ছে 100% বলে। ইন্টারনাল কেন বলছি, ইন্টারনালের লজিক যদি বলা হয় তাহলে এইটাতে কি হয়, অ্যাকচুয়ালি এই ফেনোমেনাতে মিডিয়ামে পেনিট্রেট তো করে, মানে মিডিয়ামে ট্রাভেল তো করে যায় না, মিডিয়ামে পেনিট্রেট করেছিল, কিন্তু যখন সব অ্যানালাইজ করে দেখছে না তোমাকে অ্যালাউ করা হবে না, ওখানকার অথরিটি ভাবছে যে অ্যালাউ করা যাবে না, তখন ভেতরে ঢুকে মানে অনেক মিটিং টিটিং হওয়ার পরে ফিরে আসছে। তাহলে আমি বলবো যে সেকেন্ড মিডিয়ামে খানিকটা পেনিট্রেট করে, জাস্ট মজা করে বললাম ব্যাপারটা, মানে মজা করে না, এটাই হয় ফেনোমেনা যে সেকেন্ড মিডিয়ামে পার্সিয়ালি পেনিট্রেট করে দেন ফার্দার ব্যাক করে, ওই কারণে ইন্টারনাল। সেকেন্ড মিডিয়ামে একটা স্লাইড থিকনেস পর্যন্ত পেনিট্রেট করে ফার্দার রিফ্লেক্ট ব্যাক করে বলে ইন্টারনাল বললাম। ইন্টারনাল বলতে কি বললাম, সেকেন্ড মিডিয়ামে পেনিট্রেট করে ফার্দার ব্যাক করছে, ওই কারণে ইন্টারনাল। আর রিফ্লেকশন তো বুঝতেই পারছো, সেম মিডিয়ামে ব্যাক করছে তো রিফ্লেকশন। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তিনটে টার্মের সিগনিফিকেন্স বোঝা গেল। বাট এটা রিফ্র্যাকশন থেকে রিফ্লেকশন হয়ে গেছে, কিন্তু 100% অ্যান্ড সেকেন্ড মিডিয়ামে ঢুকে ফার্দার ব্যাক করেছে ইন্টারনাল, অ্যান্ড সেম মিডিয়ামে ব্যাক করেছে তো রিফ্লেকশন। এটা ব্যাপারে অনেক ডিসকাশন হবে। তাহলে আমরা কন্ডিশনটা বলবো যে ফ্রম ডেন্সার টু রেয়ার হলে এটা অ্যাচিভ করে, মানে এটা এই কন্ডিশনটা পৌঁছানো পসিবল, অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রস করে, দুটো কন্ডিশন ট্রাভেল করবে, লাইট উইল ট্রাভেলস ফ্রম ডেন্সার টু রেয়ার, অ্যান্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম শুড বি গ্রেটার দেন দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য পেয়ার অফ মিডিয়াম। এইটাতে এই পর্যন্ত থাক। নেক্সট নিউমেরিক্যাল এক্সাম্পল প্রচুর কিছু আছে এটা থেকে, এটার উপর প্রচুর ন্যাচারাল ফেনোমেনা আমরা রিয়েল লাইফে প্রচুর কিছু দেখি, সেগুলো অ্যানালাইজ করবো। এটাতে